করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা শুরু করি, আসেন। আজকে আমরা আমাদের ক্লাস ছিল অবশ্য দুইটা, মানে ক্লজের উপর। আমি এটাতে চারটা করছি। একটা হচ্ছে প্রথমে আপনার নন ফাইনাইট পড়ানো হয়েছে, আর আজকে ফ্রেজ এন্ড ক্লজের পার্ট 1 পড়ানো হবে, কালকে পার্ট 2, কালকে পরের দিন পার্ট 3। তো এই স্ট্রাকচারটা যদি আপনারা মনে রাখেন, আপনাদের হচ্ছে যে ধরেন ট্রান্সলেশন বলেন বা হচ্ছে যে রাইটিং বলেন, মানে গ্রামার গুলা ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে যে আপনি যদি প্র্যাকটিস করেন এই লেকচারের পর, তাহলে আশা করি অনেক সমস্যার সমাধান হবে। হুম। তো আসেন আমরা শুরু করি। তো আপনাদের গতকালকে এই চিত্রটা দেখানো হয়েছে সম্ভবত আপনাদেরকে, বা দেখানো হয় নাই ব্যাংকের গ্রুপে। সেটা হচ্ছে আমরা একবারে এভিসি তো হলুদে মনে হয় ভালোই হচ্ছে না। এভিসি তো এভিসির পরে ওয়ার্ড। তো ওয়ার্ড মানে বেসিক্যালি পার্টস অফ স্পিচ, এটা আপনারা জানেন। তারপরে পার্টস অফ স্পিচ মানে ওয়ার্ড আপনি যদি চিনেন, নাউন প্রোনাউন ভার্ব, এটা তো আমি ধরে নিচ্ছি যে যারা ব্যাংকে পরীক্ষা দিবেন তারা এটা চিনেন। তো কতগুলো ওয়ার্ড যদি লজিক্যালি যুক্ত হয় সেটা আমরা ফ্রেজ বলি, এবং সেখানে যদি একটা ভার্ব থাকে সেটা আমরা সেন্টেন্স বলি, এবং সেন্টেন্স যদি দুইটা অংশ থাকে, হ্যাঁ, একটারে আমরা ক্লজ বলি। এটা হচ্ছে বেসিক কথাবার্তা। তো আসেন আমরা একটু একবারে শুরু থেকে শুরু করবো আর কি। যেন দেখেন, এটা একটা ফ্রেজ বা ওয়ার্ড, এই যে এই ছক অনুযায়ী আর কি। এটা কোন পার্টস অফ স্পিচ আমরা কি সবাই জানি? কার এই লেখাটা সবাই জানি আশা করি, জানি। এই যে বলে দিছে কুন্ডু, প্রিয়া কুন্ডু, নাউন। এই একটা ওয়ার্ড। এর পরে আমরা হচ্ছে যে দেখেন, এই কারের সাথে আমি আগে একটা রেড যুক্ত করছি ওয়ার্ড, তাহলে এটা হয়েছে রেড কার। এটা অ্যাডজেক্টিভ যুক্ত করছি, অ্যাডজেক্টিভের আগে আরো একটা অ্যাডজেক্টিভ যুক্ত করছি বা ডিটারমাইনার যুক্ত করছি, তাহলে হয়ে গেছে কি দ্য রেড কার, লাল গাড়িটি। এই যে লাল গাড়িটি, এটা কি নাই? নাউন নাই, নাউন ফ্রেজ হয়ে গেছে। কেন নাউন ফ্রেজ? কারণ কতগুলো শব্দ মিলে যদি নাউনের মতো আচরণ করে, তাহলে সেটা নাউন ফ্রেজ, এটা একটা নাম, দ্য রেড কার। কিন্তু সেটা লজিক্যালি অ্যারেঞ্জ হইতে হবে। যেমন মনে করেন, আপনি তো বলতে পারবেন না যে এই রেড দা কার, রেড কার দি, এটা তো হইলে হবে না, লজিক্যাল হইতে হবে। এরপরে আমি কি করছি, দ্য রেড কারের সাথে একটা ভার্ব লাগাই ফেলছি। কি করছি, দ্য রেড কার ড্রাইভস। কিভাবে? স্মুথলি। গত ক্লাস যারা করছেন তারা নিশ্চয়ই জানেন এটা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল, আপনি যা বলেন। এবং এইটাতে কি নাই বলেন তো? অবজেক্ট নাই, কারণ এটা ইনট্রানজিটিভ। এবং আমি একটা ভার্ব যুক্ত করার কারণে এটা একটা সেন্টেন্স হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে একটা ছিল ওয়ার্ড, ওয়ার্ড থেকে ফ্রেজ, ফ্রেজ থেকে যখন এখানের মধ্যে আমরা কি ঢুকাইলাম, একটা ভার্ব, তখন এটা হয়ে গেল সেন্টেন্স। কখন ক্লজ হবে আমরা একটু পরে দেখব। এই যে এখন ক্লজ হয়ে যাবে। এখন আমি দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, এই অংশটার সাথে আমি একটা দো লাগাই ফেললাম। দো, দোটার কি? দোটার নাম হচ্ছে, এটা একটা ক্লজ মার্কার, মানে ক্লজ রে মার্ক করে, মানে ক্লজ বুঝি আমরা এটা দিয়া, চিহ্নিত করে। তাহলে যদিও রেড কার ভালো চলে, স্মুথলি চলে, তাহলে সেন্টেন্স আর কমপ্লিট হইতেছে না, এটার উপর নির্ভরশীল হয়ে গেছে। এনি প্রেফার্স টু রাইড আ বাইসাইকেল, যদিও লাল গাড়িটা ভালো চলে, এনি কি সাইকেল চালাইতে পছন্দ করে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম, স্ক্রিন যারা দেখতেছেন না তারা ইয়া ইয়া নিয়ে আবার জয়েন করেন, লিভ নিয়ে দেখবেন স্ক্রিন, আবার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই অংশটা এখন, এটার নামও একটা ক্লজ, এটার নামও একটা ক্লজ। ক্লজ হওয়ার শর্ত হচ্ছে যে এটা সেন্টেন্সের অংশ হইতে হবে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা অংশ সেন্টেন্সের, এটা একটা অংশ, এই জন্য এটা ক্লজ। আর পুরাটা মিলাই এটা হচ্ছে একটা সেন্টেন্স, পুরাটা তো আবার সেন্টেন্স, পুরাটা। ঠিক আছে, আর একটা উদাহরণ দেখি আমরা।
একজন জিজ্ঞেস করছে দো যদি মাঝখানে হইতো তাহলে মেইন ক্লজ কোনটা হইতো, দো যদি মাঝখানে হইতো তাহলেও মেইন ক্লজ এটাই হইতো। এটারে প্রথমে নিয়ে দোরে মাঝখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা উদাহরণ, অ্যাডভেঞ্চার একটা ওয়ার্ড, দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার, নাউন ফ্রেজ, ডিটারমাইনার অ্যাডজেক্টিভ নাউন, ডিটারমাইনার অ্যাডজেক্টিভ নাউন, রোমাঞ্চকর অভিযান। এবার দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার এই নাউন ফ্রেজ মানে হচ্ছে সাবজেক্ট সেন্টেন্সের সাথে আমি কি লাগাইলাম, একটা ভার্ব লাগাইলাম, ট্রানজিটিভ ভার্ব। এই রোমাঞ্চকর অভিযানটি কিরকম টার্ন নিল, আনএক্সপেক্টেড টার্নস। আপনি এটা না বুঝলে পরেরটা আর এটা দেখেন, আবার এই যে আরেকটা উদাহরণ, সেম উদাহরণ, এটা দেখেন, ওইটা না বুঝলে দেখতে থাকেন, এটা সেম কথা, আগেরটা না বুঝলে এটা বুঝলে আগেরটা বুঝে যাবেন। এই যে দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার, নাউন মানে সাবজেক্ট, টেকস ভার্ব, আনএক্সপেক্টেড টার্ন, তাহলে রোমাঞ্চকর অভিযানটি অপ্রত্যাশিত মোড় নেয়, মানে তাদের ইয়াটা কোনো কারণে বাধাগ্রস্ত হয়। তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে গেল। এখন এই সেন্টেন্সের আগে আমি একটা হোয়াইল লাগাই দিলাম, যেটার নাম আমি বলতেছি যে ক্লজ মার্কার। যেটা একটা ডব্লিউএইচ ওয়ার্ড, ক্লজ মার্কার। এখন এই হোয়াইল লাগানোর পর এটার অর্থ আর একা একা হইতেছে না, এটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে। কার উপরে ডিপেন্ডেন্ট? দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার টেক আনএক্সপেক্টেড টার্নস, এটা একটা সেন্টেন্স। কিন্তু হোয়াইল যখন যখন এই থ্রিলিং অ্যাডভেঞ্চারটা আনএক্সপেক্টেড টার্ন নিল, যখন আমি এই কথাটা বললাম তখন আর এটা বাক্য অর্থ সম্পূর্ণ করে না, এটা ডিপেন্ডেন্ট। এই ক্লজের নাম ডিপেন্ডেন্ট ক্লজ, আমরা একটু পরে আসতেছি। কার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল? পরের একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, দ্য ট্রাভেলার্স রিমেইন আনডিটার্ড ইন দেয়ার পারসুট অফ এক্সাইটমেন্ট। ট্রাভেলাররা চিন্তা করছে না, তারা তাদের এক্সাইটমেন্ট পারসুইং এ আনডিটার্ড থাকবে, মানে দৃঢ় থাকবে। এখন এটার নাম একটা ক্লজ, এটার নাম একটা ক্লজ, এটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা এটার উপর ডিপেন্ডেন্ট। আর এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, এই জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ। এবং এই দুইটাই ক্লজ এবং দুইটা মিলে যে সেন্টেন্সটা হয়েছে এটার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। তারপরে আসেন ফ্রেজ। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে, আচ্ছা একজন প্রশ্ন করছে, প্রশ্ন পরে করলে ভালো হয়। আচ্ছা স্যার, থ্রিলিং অ্যাডভেঞ্চার তো অ্যাডজেক্টিভ ফ্রেজ হবার কথা, কেন অ্যাডভার্বের এইটা কোশ্চেন করতেছি না। অ্যাডভার্ব ফ্রেজ হওয়ার কোনো প্রশ্নই আসে না, এটা নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজ নাকি অ্যাডভার্ব ফ্রেজ, এটা তো আপনি বাক্যে দিলেই বুঝবেন। এখন এটা তো সাবজেক্ট হিসেবে ইউজ করছি আমি এখানে, এটা তো অবশ্যই নাউন ফ্রেজ, মানে কোনো মানে সন্দেহ ছাড়া এটা নাউন ফ্রেজ। আচ্ছা, অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। থ্রিলিংটা অ্যাডজেক্টিভ, থ্রিলিং অ্যাডজেক্টিভ, পুরাটা মিলে নাউন ফ্রেজ, থ্রিলিং ইন্ডিভিজুয়ালি অ্যাডজেক্টিভ। আচ্ছা, আপনার প্রশ্ন থাকলে আমরা পরে আবার আনসার দিব, হ্যাঁ। তারপরে ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো শব্দগুচ্ছ, মানে কতগুলো শব্দ একসাথে লাইগা যেটা হয় ওইটা। কিন্তু এটা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে। সিঙ্গেল ইউনিট কেমনে? পুরাটা দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার একসাথে একটা সিঙ্গেল ইউনিট, যার নাম নাউন ফ্রেজ এবং যেটা সাবজেক্ট। এবং এই ফ্রেজের মধ্যে, ফ্রেজের ভিতরে কোনো সাবজেক্ট থাকবে না, আবার ফাইনাইট ভার্বও থাকবে না। দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার, দ্য রেড কার, কোনো সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। যখন বাক্যে ইউজ হয় তখন সে সাবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে এই ফ্রেজ হচ্ছে অ্যাকশন কনভে করবে, নাউনকে ডিসক্রাইব করতে পারে, টাইম বুঝাইতে পারে, লোকেশন বুঝাইতে পারে, তারপর হচ্ছে ক্লজ গুলাকে কানেক্ট করতে পারে। যে একটু আগে আমি বললাম, দেখেন এটা কোনো সেন্টেন্সের সাবজেক্ট না, অবজেক্ট না, কিচ্ছু না, এটা একটা ইন্ডিভিজুয়াল একটা ইউনিট, এ থ্রিলিং অ্যাডভেঞ্চার এক্সপেরিয়েন্স। বাক্যে ইউজ হইলে এটা, হ্যাঁ, তার বাক্যে ইউজ যখন হবে তখন এটা, একজন বলছে যে পুলক দত্ত একটু স্লো গেলে ভালো হয়। আপনাদের কি মনে হচ্ছে আমি দ্রুত যাচ্ছি? তাহলে স্লো যাব। আমার মনে হচ্ছে আমি স্লোই যাচ্ছি না, মানে দ্রুত যাচ্ছি না, স্লো যাচ্ছি না। আচ্ছা, এই থ্রিলিং এক্সপেরিয়েন্স, এই থ্রিলিং এক্সপেরিয়েন্স হচ্ছে যে, আচ্ছা তাও আমি পুলক দত্তর একটু সম্মান করি, আমি আর একটু স্লো যাওয়ার চেষ্টা করি। দেখেন, এই থ্রিলিং এক্সপেরিয়েন্স হচ্ছে যে কি, একটা নাউন ফ্রেজ। মানে নাউন ফ্রেজ আমি কেন বলতেছি, কারণ এটা একটা নাম বুঝাচ্ছে। তারপরে দ্য রেড কার, সেম, যখন বাক্যে হবে সে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। এন্ড স্মাইলিং ফেস উইথ অল সিনসিয়ারিটি, এটা আবার অন্য, এটা কোনটা না, এটা আবার নাউন ফ্রেজ না,
অ্যাজ লং অ্যাজ, নাউন ফ্রেজ না, এটা কনজাংটিভ ফ্রেজ, এটা ইন্টারজেকশনাল ফ্রেজ, এটা কনজাংশনাল ফ্রেজ। এটা হচ্ছে যে নর্মালি অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো মনে হচ্ছে, তবে যেখানে ইউজ হবে তা সেটার উপর নির্ভর করবে। তাহলে এই ফ্রেজ কয় প্রকার? 7 প্রকার। কেন 7 প্রকার? পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। এটা 7 প্রকার কেন? কারণ এটা হচ্ছে নাউন ফ্রেজ আছে কিন্তু প্রোনাউন ফ্রেজ নামে কিছু নাই। প্রোনাউন ফ্রেজ কেন নাই? কারণ এই যে থ্রিলিং অ্যাডভেঞ্চার, এটার পরিবর্তে আপনি কিন্তু একটা ওয়ার্ড বসান, ইট, দ্য রেড কার, ইট বসান। সুতরাং এটা তো আর ফ্রেজ না সাধারণত। শ্রাবণ পাল, আপনি ক্লাস করতে থাকেন, এরপর দেখবেন আপনার কোনো প্রশ্ন নাই। অনেক দূর মক্কা এখনো, আমরা আস্তে আস্তে যাবো, তো দেখবেন যে আপনি বুঝে যাবেন যে এক জিনিস 14 বার বলা হবে এখানে, কারণ স্লাইডটা এমন ভাবে তৈরি যে 14 বার আপনি শুনবেন। সুতরাং আহ মানে প্রশ্ন না করে খালি দেখতে থাকেন, দেখবেন বুঝে গেছেন। না বুঝলে আবার শেষের দিকে জিজ্ঞেস করেন। আচ্ছা, এবার আরো ফ্রেজ আছে, যেমন আমরা গত ক্লাসে জিরান ফ্রেজ কথা বলছি, তারপরে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজের কথা বলছি, অ্যাপোজিটিভ ফ্রেজের কথা বলি নাই, পার্টিসিপল ফ্রেজের কথা বলছি। নিশ্চয়ই এই ফ্রেজগুলার কথা আপনারা গত ক্লাসে শুনছেন, কিন্তু আমরা আজকে আবার বলবো, এটা আবার বলবো। তারপর প্রিপোজিশনাল ফ্রেজের কথা আমরা আজকে নতুন শুনলাম। তো এরকম আরো ফ্রেজ আছে নাউন ফ্রেজ ছাড়াও, মানে এই ফ্রেজগুলো আবার এক একটা ফ্রেজ এক একটা ফ্রেজের অংশ, কোনটা কোনটার অংশ আমরা দেখবো একটু পরে। মানে ধরেন বেসিক ফ্রেজ হচ্ছে যে এইগুলা, নাউন ফ্রেজ তো বেসিক ফ্রেজ না, নাউন ফ্রেজ। জিরান ফ্রেজটা কি? সেটাও নাউন ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজটা কি? সেটাও নাউন ফ্রেজের অংশ। অ্যাপোজিটিভ ফ্রেজটা কি? নাউন ফ্রেজের অংশ। আবার অ্যাপোজিটিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করে। পার্টিসিপল ফ্রেজটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজের অংশ। প্রিপোজিশনাল ফ্রেজটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজের অংশ। এ দুইটা অ্যাডজেক্টিভ ফ্রেজের অংশ, এ দুইটা নাউন ফ্রেজের অংশ। আর এটা বোথ, আমরা একটু পরে দেখব। ক্লজ কি? ক্লজ হচ্ছে তাও এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইনস এ সাবজেক্ট এন্ড প্রেডিকেট, যেটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে। এটারে বলে বিল্ডিং ব্লকস অফ দ্য সেন্টেন্স। এটা কি করতে পারে? ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ এ কমপ্লিট সেন্টেন্স হিসেবে ফাংশন করতে পারে, আবার পার্ট অফ সেন্টেন্স হইতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু ক্লজের আইডিয়াটাই হচ্ছে এটা একটা সেন্টেন্সের অংশ হইতেই হবে, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের অংশ হবেই। তাহলে এটার মূল কাহিনী হচ্ছে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। একজন জিজ্ঞেস করছে ক্লজ আর ইয়ার পার্থক্য কি, আমি বলছি যে অনেকবার বলা হবে, 14 বার। তো এখন শুনেন যে এই যে আপনি একটু আগে দেখছেন গ্রুপ অফ ওয়ার্ডস, হ্যাঁ ফ্রেজ, কোনো সমস্যা নাই, লজিক্যাল গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে ফ্রেজ। কিন্তু যেখানে কোনো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে না ফ্রেজে, আর এখানে একটা সাবজেক্ট থাকবে, মানে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কি আমরা গত ক্লাসে পড়ছি, যেটা টেন্স অনুযায়ী, পার্সন অনুযায়ী, নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়। এটা অবশ্যই কোনো সেন্টেন্সের অংশ হইতে হবে, একা কোনো ক্লজ হইতে পারে না। একা কোনো সেন্টেন্স থাকলে সেটার নাম সেন্টেন্সই হয়, একা কোনো ক্লজ হলে সেটার নাম সেন্টেন্স হয়। 3 ধরনের ক্লজ আছে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, আর একটা কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ মানে দুইটাই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, তবে এন্ড দ্বারা যুক্ত থাকবে, মানে কম্পাউন্ড সেন্টেন্সের অংশ আর কি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম প্রিন্সিপাল ক্লজ, যেটা আপনারা ছোটবেলা থেকে শুনছেন। ডিপেন্ডেন্টের সাবঅর্ডিনেট ক্লজও বলে, এমবেডেড ক্লজও বলে। কেন এমবেডেড ক্লজ বলে আমরা দেখব। এমবেডেড কোশ্চেন আপনারা পড়ছেন, এমবেডেড। তারপরে হচ্ছে এটা বেসিক্যালি নাউন ক্লজ আর কি। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে এই পাশেরটাও নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, এই পাশেরটাও নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, মাঝখানে একটা জয়েনার থাকে, জয়েনার। তো দুইটাই তো ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এটা যেহেতু সেন্টেন্সের একটা অংশ হয়ে গেছে, এই জন্য এটার নাম ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। যেমন উদাহরণ দেখি, এই যে একটু আগে আমি যে উদাহরণটা দেখলাম না, অ্যানি দো দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, অ্যানি প্রেফার্স টু রাইড আ বাইসাইকেল। তাহলে এই অংশটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। কেন? এ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারতেছে না, এর উপর নির্ভরশীল, এটার জন্য এটা প্রিন্সিপাল ক্লজ, বা এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এবং ফ্রেজের সাথে এটা পার্থক্য কি? এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, ফ্রেজ হইলে ভার্ব থাকতো না। ঠিক একই রকম, কিন্তু
এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের পার্থক্য আছে। এটার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এটাও দো আছে, আর এখানে বাট আছে, মানে কনজাংশন দুইটা যুক্ত করছে। কনজাংশনাল ফ্রেজ আছে কিছু, যেটা আমরা দেখাবো, ফ্যান বয়েজ একটু পরে দেখাবো, ওইটা হইলে এটা আবার কম্পাউন্ড সেন্টেন্স হয়। এটাও একই কথা, এটাও একই কথা, দুইটাই ইয়াতে ছিল, কিন্তু এখানে হোয়াইল ছিল তখন, এই জন্য এটা কমপ্লেক্স হইছে, আর এটা বাট দিয়ে দুটো সেন্টেন্স যুক্ত হইছে, এই জন্য এটা কি হইছে, কম্পাউন্ড সেন্টেন্স হইছে। এবং এটার নাম কোঅর্ডিনেট ক্লজ, এটার নামও কি, কোঅর্ডিনেট ক্লজ। এখন আমরা দেখব যে সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার কোনগুলা। সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার, সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার হচ্ছে যে আপনি এই যে ছোটবেলা থেকে রিলেটিভ প্রোনাউন পড়ছেন না, হু, হোম, হুজ, হুইচ, দ্যাট, তারপর রিলেটিভ অ্যাডভার্ব পড়ছেন, ওয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এবং এগুলোর সাথে এভার যুক্ত করলে যা হয়, এগুলা সবই সাবঅর্ডিনেট ক্লজ। আর কি কি সাবঅর্ডিনেট ক্লজ আছে, অনেকগুলো আছে, ক্যাটাগরি অনুযায়ী আমরা এখানে দিয়ে দিছি আপনি বাসায় দেখার জন্য। এখন তো একসাথে সব দেখতে পারবেন না, এখানে বাসায় দেখবেন। এই যে যেমন এইগুলার অর্থ সবগুলা টাইমের সাথে রিলেটেড, এগুলা হচ্ছে যে যদি, সব যদি একসাথে, আর এগুলা যেন এর সাথে, এটাও মানে হচ্ছে যে সময়ের সাথে রিলেটেড, সময়ের সাথে, এটা টাইমের সাথে রিলেটেড। আর এটা বেসিক্যালি হচ্ছে যে কারণ, বিকজ, কারণ বা ইয়ার সাথে রিলেটেড, টাইম না। তারপরে এটাও টাইমের সাথে রিলেটেড অলমোস্ট। তারপরে হচ্ছে যে এইগুলা, এগুলা সাধারণত দুইটা সেন্টেন্সকে সাধারণত যুক্ত করে, বা এই এই ধরনের। তো এটা হচ্ছে যে একসাথে আপনি পারবেন না, এটা আমি দিয়ে রাখছি আপনি যেন বাসায় ভালো করে দেখতে পারেন। তবে এখানে আমি এরকম কোন কিছু ক্লজ মার্কার দিছি, হ্যাঁ, কিছু ক্লজ মার্কার দিছি যেটা আপনি আগে পড়েন নাই, অথবা আগে একটু ইয়ে ঝামেলা ছিল। যেমন ধরেন ওয়ান্স, আবার ইন সো ফার এজ, লেস্ট, ফর ফর ফিয়ার দ্যাট, এই ভয়ে যে, একজন জিজ্ঞেস করছে এটা মানে কি, উইদার, উইদার পারেন, এটা তো শুনছেন। এই যে ইন দ্যাট আপনি কখনো শুনেন নাই বেশিরভাগ লোক এখানে। ইন দ্যাট মানে কেন না। গিভেন দ্যাট আপনি সেন্টেন্সে ইউজ করলে চমৎকার সেন্টেন্স হয়, হ্যাঁ, যেমন এটা মানে কনসিডারিং দ্যাট। তারপর নাও দ্যাট মানে কি, নাও দ্যাট মানে হচ্ছে বিকজ নাও। ইন এজ মাচ এজ, এটা আপনি এটা সেন্টেন্স ইউজ না করলে হয়, এটা এখন কম ইউজ হয়, এটা মানে যেহেতু, যখন, বা ইন দ্য ভিউ অফ দ্য ফ্যাক্ট দ্যাট। তো এইগুলো আপনি হচ্ছে যে আপনার একটা বাড়ির কাজ আছে, বাড়ির কাজ হচ্ছে যে এখানে যতগুলা ক্লজ মার্কার আছে সবগুলো দিয়ে আপনি একটা বাক্য নিজে নিজে তৈরি করবেন, এবং এই গ্রুপে নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করবেন। কোনোটা যদি একবারে আটকায় যান তাহলে আমার ট্যাগ দিবেন, আমি বলে দিব যে এই বাক্য আপনার হয়েছে কিনা। তাহলে ক্লজ মার্কারের একটা লিস্ট আপনি পেয়ে গেলেন। মুখস্থ কেন করতে হবে, এটা দেখতে দেখতে আপনার হয়ে যাবে। কিন্তু যেই ওয়ার্ড গুলা আপনি হচ্ছে আগে শুনেন নাই, সেগুলা দিয়ে আমি একটা সেন্টেন্স আপনাকে তৈরি করে দিছি। যেমন ধরেন ইন দ্যাট, ইন দ্যাট কখন ইউজ করা হয়, ইউজ টু ইন্ট্রোডিউস এ স্টেটমেন্ট দ্যাট এক্সপ্লেইনস অর গিভ মোর স্পেসিফিক ইনফরমেশন। মানে আপনি কোন সেন্টেন্সে ইন দ্যাট ইউজ করা মানে হচ্ছে আপনি প্রথমে যে কথাটা বলছেন এটা সম্পর্কে আরো স্পেসিফিক তথ্য দিবেন, এটার জন্য ইন দ্যাট ইউজ করা হয়। এটা বাংলা হচ্ছে কেন না। যেমন এই সেন্টেন্সটা আমরা পড়ি, দ্য বুক ইজ গুড, বইটি ভালো। এখন এটার ব্যাখ্যা দিচ্ছি কেন ভালো। কেননা ইন দ্যাট ইট ইজ ওয়েল রিটেন, এটা খুবই ভালোভাবে লেখা, বাট আই ডিডন্ট অ্যাকচুয়ালি এনজয়িং রিডিং ইট, কিন্তু আমি আমার এটা পছন্দ না। তাহলে এই যে বই যে ভালো, এটার আমি যে, হ্যাঁ, এক্সপ্লেইন দিচ্ছি, এক্সপ্লেইন দেওয়ার জন্য আমরা ইন দ্যাট ব্যবহার করতে পারি। এবং এটা যেহেতু ক্লজ মার্কার, এটার আগে একটা ইন আছে, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, ক্লজ আমরা একটু পরে চিনবো, রহমান। নাও দ্যাট, নাও দ্যাট এর অর্থ আমি কি বলছি, ক্লজটা একটু পরে চিনে যাবেন, আমরা ক্লজে আসবো। আপনাকে কোনো প্রশ্ন, দেখবেন যে আপনি যেসব প্রশ্ন এখন আপনারা চ্যাটে করতেছেন না, আমি চাইলে চ্যাট বন্ধ করতে পারতাম, কিন্তু আমি চাই না আপনারা প্রশ্ন করেন, আমি চাই। এবং লজিক্যাল প্রশ্ন করলে খুবই ভালো, এবং শেষের দিকে প্রশ্ন করলে আরো ভালো। কারণ আমার ধারণা হচ্ছে যে ক্লাস পুরাটা করার পরে আপনার এই যেসব প্রশ্ন করতেছেন এগুলো প্রশ্নগুলো থাকবে না। ঠিক আছে, প্রশ্ন থাকবে না, তাও যদি থাকে আপনি অবশ্যই প্রশ্ন করতে পারবেন শেষের দিকে। তাহলে বিকজ নাও এটা মানে, আগে শুনে যান। ইউজ নাও, আচ্ছা, দ্যাট, আচ্ছা ইউজ নাও, এটা নাও দ্যাট আমরা কখন ইউজ করা হয়, এটা কখন ইউজ করবেন, ইউজ নাও দ্যাট
টু গিভ অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য নিউ সিচুয়েশন, নতুন কোন সিচুয়েশন হয়েছে, কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, এটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা বলি যে বিকজ নাও বললে হবে, এটার অর্থ বিকজ নাও বা নাও দ্যাট আই লিভ অনলি এ ফিউ ব্লকস ফ্রম ওয়ার্ক, আমি যেখানে কাজ করি সেখান থেকে কয়েক ব্লক এদিকে আমি থাকি। যেহেতু আমি একবারে অফিসের কাছাকাছি থাকি, তাহলে আমি গাড়ি টাড়িতে যাই না, আমি কি করি, আই ওয়াক টু। এই সেন্টেন্সটা শিখেন, এই যে আপনি হইলে ওয়াক টু ওয়ার্ক বলতেন না, ওয়াক টু ওয়ার্ক এন্ড এনজয় ইট, মানে আপনি এটা বলতে পারেন যে আই ওয়াক টু অফিস, মানে আমি অফিসে হেঁটে অফিসে যাই। এক্সপ্রেশনটা খেয়াল করেন, এটাই শেখার এখানে, যে এগুলা দিয়ে আপনি কিভাবে সেন্টেন্স বানাবেন, কারণ আমরা এগুলো সাধারণত ইউজ করি না। লেস্ট, লেস্টের অর্থ আপনারা আজীবন শিখছেন, পাছেও, পাছে, এই সেই এগুলা, এটার আরো অর্থ আছে এবং স্মার্ট ইউজ আছে, এবং এটার পরে শুড এখন ইউজ করা হয় না, এটা পুরনো ইউজ, আর্কাইভাল ইউজ বলে এটারে। তাহলে এই ভয়ে যে, ফর ফিয়ার দ্যাট, এটা কখন বলা হয়, ইউজ টু সে দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট সামথিং টু হ্যাপেন, আপনি চান না যে এটা ঘটুক, এই জন্য হি ওয়াজ কনসার্ন, সে চিন্তিত, লেস্ট এনি ওয়ান থিঙ্ক দ্যাট হি ওয়াজ গিলটি, মানে এই ভয়ে যে কেউ তাকে কি মনে করে, দোষী মনে করে। আবার এটা টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ, কোন রিস্ক আপনি মানে কোন ঝুঁকি আপনি এড়াবেন, এই ক্ষেত্রেও ইউজ করা হয়। যেমন হি স্পেন্ড হোল ডেজ ইন দ্য রুম, সে সারাদিন রুমে কাটাইছে, কেন, ওয়ারিং হেডফোন লাগায়া, লেস্ট হি ডিস্টার্ব এনিওয়ান, কারণ তার দ্বারা যেন কেউ ডিস্টার্ব না হয়। দেন হি সেট আপ লেট অরিং, সে বসেছিল চিন্তা করতেছিল, অরিং, কেন, লেস্ট হি বি মার্ডার্ড অন দ্য ওয়ে হোম, মানে তার যাওয়ার পথে যদি কেউ তারে খুন করে ফেলে। এই যে দেখেন হি বি হইছে, হি বি, এই স্ট্রাকচারটা খেয়াল করেন, এখানে বেসিক্যালি সেন্টেন্সের স্ট্রাকচারও দেখানো হচ্ছে আপনারে, যে দেখেন আপনি লেস্ট আছে, কোনো শুড টুড আমরা ইউজ করি নাই, লেট হি ডিস্টার্ব, নট শুড ডিস্টার্ব, লেট হি বি, এইটা শিখেন, এটা দিয়ে যদি আপনি সেন্টেন্স বানাইতে পারেন, তাহলে অনেক ভালো সেন্টেন্স তৈরি হবে। ইন সো ফার অ্যাজ, মাথায় আসবে না এত সহজে, আপনার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া তো মাথায় আসবে না, আপনি প্রচুর পত্রিকা পড়তে হবে, লিটারেচার পড়বেন, পত্রিকা পড়বেন, তারপরে মাথায় আসবে, পড়ার লেখা করবেন, প্রচুর পড়তে হবে, পড়াশোনা করলে না আসবে, মানে কারোই মাথায় এগুলা হুট করে আসবে না। ইন সো ফার অ্যাজ, টু দ্য এক্সটেন্ট অর ডিগ্রি দ্যাট, এই যে একজন অবশ্যই জিজ্ঞেস করে ফেলছে যে এটার পরে কি হয়, এটার পরে লিস্টের পরে এই যে আমরা বেস ফর্ম ইউজ করি, বেস ফর্ম, বুঝছেন, বেস ফর্ম মানে ইনফিনিটিভ ফর্ম ইউজ করি লিস্টের পর, এটার পরে এস বাই এস যুক্ত হবে না, এটা কাইন্ড অফ সাবজাংটিভের মতো কাজ করে, সাবজাংটিভ। টু দ্য এক্সটেন্ট অর ডিগ্রি দ্যাট, ইন সো ফার অ্যাজ মানে হচ্ছে ওই পর্যন্ত, টু দ্যাট ডিগ্রি, কে আমাকে সাহায্য করেছে, ইন সো ফার অ্যাজ ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার সামর্থ্য ছিল। যেমন হে হি হেল্প আস ইন সো ফার অ্যাজ শি ওয়াজ এবল, মানে সে যতক্ষণ তার সাধ্য ছিল ততক্ষণ পর্যন্ত আমার ইয়া করছে। তো আপনি এই যে যতক্ষণ সে পারছে ততক্ষণ লড়ে গেছে, এই টাইপের কথা ইউজ করতে আর ইন সো ফার ইউজ করবেন। তাহলে আপনারা আমি সেন্টেন্স গুলো মেক করতে কেন দিছি, যেমন আপনার এই যে এই প্র্যাকটিসটা করতে হবে। এই যে একজন বললো যে আমার পরীক্ষায় বা লিখতে গেলে আসে না, এই জন্য আসে না, এটাও কাইন্ড অফ একই ইউজ, এই জন্য দেখালাম না। ইভেন অ্যাজটা খুব গুরুত্বপূর্ণ, দেখেন at the same time or while, এটা মানে এটা used to indicate simultaneous events, দুইটা ইভেন্ট একই সাথে ঘটলে, with contrast মানে একটা কন্ট্রাস্ট, বিপরীত, তখন আমরা even as ইউজ করি। he smiled even as tears rolled down her cheek, দেন সে হাসতেছে, তা হাসলে তো তার গাল দিয়ে কি পড়বে না, চোখের পানি পড়বে না, তাহলে দুইটা কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্ট সিচুয়েশনে আমরা হচ্ছে যে ইউজ করি at the same time as, এই ক্ষেত্রে আমরা এই ইভেন অ্যাজ ইউজ করি। যেমন ধরেন এই ছবিটা আমরা দেখি, এই যে দেখেন সে বেসিক্যালি স্মাইলিং, আবার চোখের পানিও পড়তেছে, মানে সুখের কান্না, এই ক্ষেত্রে ইভেন অ্যাজ ইউজ করতে পারি। এবার আসেন আমরা আগের জায়গায় ফিরে আসি। এই ইউজ গুলা একবার দেখলে আপনার মনে থাকবে না, এই যে এখন দেখছেন না, মনে থাকবে না, আবার বাসায় পড়তে হবে ভালো করে, যে আপনিও যেন এই ক্লজ মার্কার গুলো ইউজ করে নতুন সেন্টেন্স তৈরি করতে পারেন। আমি চাইলে এগুলো নাও দিতে পারতাম, ক্লজ মার্কার পড়ে আপনারা বলে যাইতে পারতাম যে এগুলা ক্লজ মার্কার, আপনি খুশি হইতেন, কিন্তু আমি এগুলা দিয়ে দিছি। গত ক্লাসে এরকম অনেক ইয়া ছিল, লাইকলি টুর ইউজ ছিল, হ্যাঁ, তারপরে হোয়াট প্লাস ক্লজ এর ইউজ ছিল, অল ক্লজ এর ইউজ ছিল। কেন ছিল এগুলা? এক্সট্রা, যেন আপনি সেন্টেন্স ভালোভাবে তৈরি করতে পারেন, এটাই রাইটিং স্কিল। তারপর দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, বাট, দেখেন এই যে বাট ইউজ করছি, এটা বলেন তো এটা কি ডিপেন্ডেন্ট? পুরাটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ?
নাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুইটার মধ্যে, নাকি কোঅর্ডিনেট ক্লজ? কোনটা বলেন তো? অবশ্যই কোঅর্ডিনেট ক্লজ। কেন? যদি একটা ডিপেন্ডেন্ট হইতো আর একটা ইন্ডিপেন্ডেন্ট হইতো, কিন্তু যেহেতু দুইটাই ইয়া দিয়ে যুক্ত হইছে, কনজাংশন দিয়ে, তাহলে এটা কোঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে আপনি কখন বলবেন এটা কোঅর্ডিনেট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না বইলা? যখন আপনি ফর, এন্ড, নর, বাট, অর এলস অথবা এলস, ইয়েট, সো এগুলো পাবেন। এটার সংক্ষেপ মনে রাখার ইয়ে হচ্ছে ফ্যান বয়েজ। এগুলা এগুলা মনে রাখতে হবে। এই কনজাংশন গুলা থাকলে অবশ্যই এগুলার আগে একটা কমা বসাইতে হবে, ফরজ। ঠিক আছে, কমা। এই যে দেখেন আমি কমা বসাইছি, এই যে বাটের আগে একটা কমা আছে, দেখছেন? এবার বাক্যে আসি আমরা। এগুলাও আজকের ক্লাসের আলোচনার বিষয় না, তাও আমি রাখছি, নাইলে আপনি ভালো সেন্টেন্স লিখতে পারবেন না, আপনার আইডিয়াটা ক্লিয়ার করার জন্য। আমারে বলেন এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না সেন্টেন্স? এটা যখন কেটে দিব সেন্টেন্স, কিন্তু এটা যখন থাকবে এটার নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে, আর এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা ক্লিয়ার এই আইডিয়াটা সবার? বলেন তো, এই যে এখন এটা ডিপেন্ডেন্ট ক্লজ না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না কোঅর্ডিনেট ক্লজ নাকি সেন্টেন্স? ভেরি গুড। এখন আমরা সিসি লিখতে পারেন, সিসি কোঅর্ডিনেট ক্লজ মানে থি। এবার আমরা একসাথে দেখি, তাহলে এই কথাটা কি? একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এটা কি? একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সের এই অংশটা কি? ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কি? ফ্যান ভয়েস দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য এটার নাম সিসি, এটার নাম সিসি। এটার নাম কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন সবাই? এই এই চার্টটা কি সবাই বুঝছেন? এবার এভাবে আপনাদেরকে সেন্টেন্স লিখতে হবে। লিখতে হলে কি, অনেকে আমারে বলে যে স্যার আমি তো এই যে পুরো কোর্স করছি কিন্তু লিখতে পারি না। অবশ্যই আপনি কোর্স করার পরে সেন্টেন্স লিখতে পারবেন না যদি আপনি কোর্সে যা যা বলা হয় এগুলো প্র্যাকটিস না করেন। আপনি যদি রেগুলার পত্রিকা না পড়েন, আপনার যদি লিটারেচার পড়ার অভ্যাস না থাকে, আপনি যদি ইংরেজি পড়ারই অভ্যাস না থাকে, আপনি সারা জীবনে একটা পাতা ইংরেজি পড়েন নাই, কিন্তু আপনি লিখতে চান, এটা খুবই হাস্যকর। এখানে প্রচুর পড়তে হবে ভাই। পড়া ছাড়া আপনি জীবনে লিখতে পারবেন না। রিডিং ইজ ব্রেদ ইন, আর রাইটিং ইজ হচ্ছে ব্রেদ আউট। আপনি নিঃশ্বাস নিলেই তো ছাড়বেন। সেন্টেন্স, জান আপনার বাজারে এরকম অনেক কোর্স আছে না, 1 মাসে আপনার ইংরেজিতে কথা বলা শিখাবে, 2 মাসে আপনি রাইটিং এ মুস্তাদ হয়ে যাবেন, সব ভুয়া। এগুলা পুরা ভাওতাবাজি। আপনি পড়বেন না, আপনি লিখতে পারবেন না, কথা সোজা, এখানে দ্বিতীয় কোনো কথা নাই। তাহলে আমরা দেখলাম সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সুতরাং আমার এটা বোঝা হয়ে গেছে। এবার সিম্পল সেন্টেন্স কি? এখানে একটা মাত্র কি থাকবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে একটা, অথবা একটা সেন্টেন্সই, এখানে কোনো ক্লজই থাকবে না, এটাও বলতে পারেন আপনি। তানসির রিডস নোভেলস, আরিশা ওয়াকস টু দ্য অফিস, আরিশা হেঁটে অফিসে যায়। তাহলে আপনি এই যে কেমনে বুঝবেন আপনি ভালো সেন্টেন্স লিখবেন? আজকে আপনি থেকে আপনি হলে লিখতেন আরিশা গোস টু অফিস অন ফুট, হাইটা হাইটা যায়, এটা তো বলবেন না। আজকে থেকে বলবেন ওয়াকস টু অফিস। এই যে শিখলেন যে সেন্টেন্স এভাবে লিখে, কেমনে শিখলেন? এই যে আপনি ক্লাস করলেন, কেমনে এরকম আরো শিখবেন? পত্রিকা পড়বেন। কেমনে আরো শিখবেন? লিটারেচার পড়বেন। কমপ্লেক্স সেন্টেন্স কি? যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো থাকবেই, আর অ্যাটলিস্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একাধিকও থাকতে পারে। যেমন এখানে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখেন কেউ না বুঝেন না নাকি এটা? যদিও আরিশা হেঁটে অফিসে যায়, হি সামটাইমস টেকস দ্য বাস, মাঝে মধ্যে সে বাসেও যায়। তো যদিও আরিশা হেঁটে অফিসে যায়, এটা তো ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? এটার উপর ডিপেন্ডেন্ট, এই জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মাচ এস তানসির রিড নোভেলস, হি অলসো এনজয়স ওয়াচিং মুভি। কেউ কি বলতে পারবেন এই মাচ এস এর মানে কি এখানে? সৃজা, এটা হচ্ছে দো, এটার এটা সেম কথা, দো। যদিও তানসির নোবেল পড়ে, হি এনজয়স ওয়াচিং মুভি, সে মুভিও দেখতে পছন্দ করে। তাহলে দেখেন আজকে থেকে আপনি দৌড় ইউজ না করে কি ইউজ করবেন? মাচ এজ ইউজ করবেন। তাহলে আপনার সেন্টেন্স একটু ডিফারেন্ট হবে অন্যদের থেকে, অন্যরা পারে না এটা, যে এটা। এবার কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলা? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যেখানে দুইটা বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হলে এটার নাম কোঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। এটা ফ্যান ভয়েস দ্বারা যুক্ত হবে। ফ্যান ভয়েস ছাড়া আরো একটা জিনিস দ্বারা যুক্ত হয়, এটার নাম সেমিকোলন। দুইটা সেন্টেন্স যদি সেমিকোলন দিয়ে যুক্ত হয়, যেন আরিশা ওয়াকস টু অফিস, শি এনজয়স দ্য ফ্রেশ এয়ার, এই যে সেমিকোলন দিয়ে যুক্ত হয়েছে, এটার নাম কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে ফ্যান ভয়েসের সাথে আরেকটা কি শিখলেন? সেমিকোলন। তানসির রিড নোভেলস এন্ড হি এনজয়স ওয়াচিং মুভি।
এই যে এন্ড, এটা কোঅর্ডিনেট ক্লজ, এটা কোঅর্ডিনেট ক্লজ, এবং পুরাটার নাম কম্পাউন্ড সেন্টেন্স। আমরা কি কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স ক্লিয়ার হইছি সবাই? এবার এটা বলেন, তাড়াতাড়ি বলে যাবেন, এটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? কারো কি সন্দেহ আছে এটা যে কমপ্লেক্স সেন্টেন্স? কারণ প্রথমত একটা ক্লজ মার্কার আছে, দ্য সান সেটস হোয়েন, যখন সূর্য ডুবে বা অস্ত যায়, দ্য স্কাই টার্নস বিউটিফুল শেডস অফ অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক। তাহলে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং পুরাটার নাম কমপ্লেক্স সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স সবাই পারবেন? এটা যারা পারবেন তারা পুরো ক্লাস বুঝে গেছেন, আপনাদের আর কিছু করা লাগবে না, পৃথিবীতে যত সেন্টেন্স আসবে সব আপনি পারবেন এটা যদি পারেন। লস্ট ইন দ্য worlds crafted by authors, he reads books avidly, finding solace and joy in the written word. মানে সে একটা নোবেল পড়তেছে, বই, কোথায় হারিয়ে গিয়ে ওই যে অথর যে ওয়ার্ল্ডটা তৈরি করছে, একটা জগৎ তৈরি করছে বইয়ের মধ্যে, সেই জগতের মধ্যে হারায় যায়, এবং ফাইন্ডিং সলেইস এন্ড জয় ইন দ্য রিটেন ওয়ার্ড, এবং সে রিটেন ওয়ার্ডের মধ্যেই আনন্দ খুঁজে পাইছে, সলেইস সান্ত্বনা, শান্ত। তাইলে দেখেন গত ক্লাস যারা করছেন তারা বুঝতেছেন যে এটা একটা কি পার্টিসিপল ফ্রেজ, এটাও একটা পার্টিসিপল ফ্রেজ। তাহলে দুইটাই বেসিক্যালি ফ্রেজ, এখানে কোনো সাবজেক্ট বা অবজেক্টের কিছু নাই, ফাইনাইট ভার্বও নাই। মূল সেন্টেন্স হচ্ছে এটা, হি রিডস অ্যাভিডলি। এই কথাটা বুঝছেন যে সিম্পল সেন্টেন্স। কেউ কমপ্লেক্স কেন লিখলেন ওবায়দুল? একজন দুইজন, আসিফ মাহমুদ কমপ্লেক্স লিখছে কেন? এখানে কি কোনো ক্লজ মার্কার আছে? নাই। এখানে কি এগুলোর মধ্যে কোনো ভার্ব আছে, ফাইনাইট ভার্ব? নাই। এগুলা কি এটারে মডিফাই করতেছে? হ্যাঁ, মডিফাই করতেছে। দেন শি, এটা মডিফাইড বাই এটা, কেন? সে অথরের রাজ্যে হারাই গেছে, এবং কি পাচ্ছে? সলেইস, ফাইন্ডিং সলেইস। দুইটাই প্রিন্সিপাল ক্লজ। এবং এইরকম যারা কি করতে পারবেন, এই পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে পারবেন অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করতে পারবেন সেন্টেন্সে, তারা আপনার বেশি বেশি পেসি রাইটিং এ ভালো করবেন, সামারি রাইটিং এ, ব্যাংকের পরীক্ষায়। কারণ আপনি পুরা প্যাসেজটারে অল্প কথা আনবেন না, এই যে অল্প কথা আনার জন্য আপনার এই ইউজটা জানতে হবে, যেটা গত ক্লাস ছিল। এবার এটা বলেন, বিকজ মানে সিন্স, একই কথা, কমপ্লেক্স, ভেরি গুড। এটা বলেন সবাই, হি প্লেইজ গিটার। বলেন তো, আমি এত সোজা জিনিস আপনারা কেন জিজ্ঞেস করছি? এটা তো সবাই জানে, সিম্পল সেন্টেন্স। কেউ বলতে পারবেন? পারবেন? এই যে পরেরটা দেখলে বলেন, ইন হিজ স্পেয়ার টাইম, তার অবসর সময়ে, হি এনজয় স্পিকিং অফ হিজ গিটার, সে গিটার নিতে পছন্দ করে। স্ট্রামিং কর্ডস, প্লাকিং স্ট্রিংস, লস্ট ইন দ্য রিদম এন্ড মেলোডি। সিম্পল সেন্টেন্স। আগেরটা যারা বুঝছেন এটাও বুঝে গেছেন যে এখানে এটা নন ফাইনাইট এবং পার্টিসিপল, এবং এটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল, গত ক্লাসে পড়ছেন। এখনো কেউ যদি কমপ্লেক্স লেখেন, তার তার এখনো বুঝতে কমপ্লেক্স মনে হইতেছে তার। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, প্লাকিং মানে কি, স্ট্রিং, প্লাকিং স্ট্রিং, স্ট্রামিং মানে কি, এটা আপনারা দেখে নেবেন। আশা করি এটা যদি পারেন আর লাগবে না আমার। এটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। বুঝা গেছেন? আর লাগবে না। আরো কয়েকটা আছে বাসায় দেখার জন্য, এগুলা পড়ানো ইয়ার জন্য না, সেম জিনিস আরো কয়েকটা আছে। বেসিক কনসেপ্ট আছে ফ্রেজের, বেসিক কনসেপ্টে আমরা ঢুকি। এই যে একজনরা বলছে না, আপনি 14 বার একটা জিনিস পাবেন, এখনো মাত্র শুরু হইলো। এই যে আবার আমরা ফ্রেজে ঢুকবো, ফ্রেজে এখন ঢুকবো, আবার শেষের দিকে আবার ঢুকবো, ক্লাসের শেষের দিকে। তাহলে আপনারা জানছেন যে ফ্রেজ সাধারণত 7 প্রকার। যতগুলা পার্টস অফ স্পিচ ততগুলা ফ্রেজ, প্রোনাউন ছাড়া। প্রোনাউন ফ্রেজ নামে কিছু নাই, কেন? কারণ প্রোনাউন অনেক বড়, নাউন ফ্রেজের পরিবর্তে একটা মাত্র ওয়ার্ড বসে, একটা মাত্র ওয়ার্ড তো ওয়ার্ড, ফ্রেজ না, এই জন্য। প্রথমে আমরা ফ্রেজ শিখবো একবারে সোজা একটা এক লাইনের সংজ্ঞা দিয়ে। এরপরে যখন আপনি বুঝে যাবেন, আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি বড় সংজ্ঞা যাব। নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ হইলো একটা গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজ মানেই তো গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা ডাস ফাংশন অফ দ্য নাউন, নাউনের মতো কাজ করবে। তাহলে নাউনের কাজ কি? সেন্টেন্সের সাবজেক্ট হয়, সে সেন্টেন্সের অবজেক্ট হয়, প্রিপোজিশনের পরে বসে, হ্যাঁ, ডিটারমাইনারের পরে বসে, ডিটারমাইনার আর প্রিপোজিশনের মাঝখানে বসে, হ্যাঁ,
কমপ্লিমেন্ট হিসেবে বসে, এগুলো সেন্টেন্স নাউন ফ্রেজের কাজ। তাহলে এটারও কাজ একই, নাউন ফ্রেজেরও কাজ, নাউনেরও কাজ, নাউন ক্লজেরও একই কাজ, সেম। আমারে বলেন এটা কি ওয়ার্ড না ফ্রেজ, এবং কোন পার্টস অফ স্পিচ? এটা ওয়ার্ড এবং নাউন ফ্রেন্ড, এটা তো আমরা সবাই বুঝছি। এবার দেখেন এখানে কি লাগলাম, কি লাগাইলাম, আরেকটা নাউন চাইল্ডহুড, চাইল্ডহুড আরো একটা নাউন। দুইটা নাউন একসাথে বসার কারণে আগেরটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, চাইল্ডহুড ফ্রেন্ড। এর আগে একটা কি বসছে, ডিটারমাইনার অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ, মাই চাইল্ডহুড ফ্রেন্ড। এখন এটার নাম কি হয়ে গেছে? এটার নাম আসলে ফ্রেজ হইছে। এটা কি নাউন ফ্রেজ হইছে কিনা এটা আমরা বুঝবো হচ্ছে সেন্টেন্সে। তবে নাউন ফ্রেজ গুলো এমনিতেই বোঝা যায়, যেহেতু নাম বুঝায়, সেন্টেন্সে ইউজ হইলে বুঝবেন। যেন এখন দেখেন এটা নিশ্চিত নাউন ফ্রেজ। কেন? মাই চাইল্ডহুড ফ্রেন্ড সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট নাউন প্রোনাউন ছাড়া কোনো কিছু সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারবে না। তাহলে এটা তো শুধু নাউন না, নাউন হলে শুধু এটা হইতো। তাহলে এটার নাম, তার সাথে আরো মাল মশলা আছে, এই জন্য এটার নাম নাউন ফ্রেজ। এবং যেহেতু এটা সেন্টেন্সের সাবজেক্ট, এটা অবশ্যই নাউন ফ্রেজ। এই কথাটা সবাই বুঝছেন? তাহলে মাই চাইল্ডহুড ফ্রেন্ড, এটার মধ্যে আমি একটা কি ঢুকাইলাম, একটা ফাইনাইট ভার্ব ঢুকাইলাম, যেটা সাবজেক্ট ভার্ব অনুযায়ী চেঞ্জ হয়, ফাইনাইট ভার্ব। ঢুকানোর পরে কি হলো, মাই চাইল্ডহুড ফ্রেন্ড নোজ অল মাই সিক্রেটস, সে আমার সব সিক্রেটস জানে, এটা একটা অবজেক্ট। তাহলে এই অল মাই সিক্রেটস কোন ফ্রেজ, নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলেন তো? এটাও নাউন ফ্রেজ, কারণ এটা সেন্টেন্সের অবজেক্ট। অবজেক্ট হইলে নাউন ফ্রেজ হবে। এটা বলেন তো, আই নো হিম, হিম কি ওয়ার্ড নাকি ফ্রেজ? হিমের জায়গায় এখন হয়েছে হিজ, হিজ সিস্টার। এখন এটা ওয়ার্ড নাকি ফ্রেজ? কোন ফ্রেজ, নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ? কেন নাউন ফ্রেজ? কেন আমি জানি, কি জানি, বা আমি চিনি, কি চিনি, তার বোনকে চিনি। অবজেক্ট, সেন্টেন্সের অবজেক্ট হলে সেটা অবশ্যই নাউন ফ্রেজ হবে। এই আইডিয়াটা সবার ক্লিয়ার? ক্লিয়ার। এবার দেখেন আমরা বিস্তারিততে পরে যাব। এবার আসেন আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ কি এটা চিনি। গত ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের একটা আইডিয়া দিছি এবং অনেকেই বুঝেন নাই, আমি জানি। আজকে যারা বুঝেন নাই সবাই বুঝবেন ইনশাল্লাহ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে তাও গ্রুপ অফ ওয়ার্ডস যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। অ্যাডজেক্টিভের কাজ কি? কোনো কিছু সম্পর্কে তথ্য দেয়া, বা কাউকে গুণান্বিত করা, বা তার সম্পর্কে তথ্য দেয়া। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ কি? যেমন দেখেন, আমাকে বলেন এই যে ক্রাউন, ক্রাউন ওয়ার্ডটা কি, নাউন নাকি অ্যাডজেক্টিভ? মুকুট, মুকুট, মুকুট মুকুটের নাম। এটার আগে কি বসছে, একটা গোল্ডেন, সোনালী মুকুট বা স্বর্ণখচিত মুকুট, এটা অ্যাডজেক্টিভ। এটা কি, এর নাম কি? ডিটারমাইনার অথবা আর্টিকেল, আপনারা যেটা বলেন, অথবা অ্যাডজেক্টিভ, সব, এটার নাম সব। তাইলে আমার এটা বলেন তো, এই গোল্ডেন ক্রাউন, এই পুরাটা কি নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ? ভেরি গুড, নাউন ফ্রেজ। এবং এই গোল্ডেন ওয়ার্ডটা কি এখানে? অ্যাডজেক্টিভ। এখন এই গোল্ডেন ওয়ার্ডটারে আমি হচ্ছে কি বসাবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাবো। কেমনে? অ্যাডজেক্টিভ ফ্রেজ অলওয়েজ নাউনের পরে বসে, আগে বসতে পারে না। অ্যাডজেক্টিভ আগে বসে, কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের পরে বসে। এ ক্রাউন মেড অফ গোল্ড, মেড অফ গোল্ড যে কথা, গোল্ডেন একই কথা না? তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এটার নাম নাউন ফ্রেজ। তবে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটারে আমরা কি বানাইলাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাইলাম। এই আইডিয়াটা ক্লিয়ার হইছে? যেমন যদি এটা না বুঝেন, আরো একটা দেখেন, দ্য স্প্যানিশ ফ্ল্যাগ। কিরকম ফ্ল্যাগ? স্প্যানিশ, বৈশিষ্ট্য বুঝাচ্ছে। তাইলে আমি স্প্যানিশ ফ্ল্যাগ না বইলা দ্য ফ্ল্যাগ অব স্পেন, স্পেনের। অনেকের মনে হইতে পারে এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ, যদি নাউনের পরে বৈশা তারে বর্ণনা করে সেটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ পরীক্ষা না থাকে তাহলে এটার নাম প্রিপোজিশনাল ফ্রেজ, অপশনে না থাকলে। ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয় তাহলে এই দুইটা উদাহরণ সেম, পড়ে দেখেন আপনারা। না বুঝলে বলেন, না বুঝলে বলেন, বুঝাই দিব। এই দুইটাই গত ক্লাসে দেখানো হয়েছে।
কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে? এই স্লাইড বুঝেন নাই কেউ আছেন এটা? ভেরি গুড। অ্যাডভার্ব ফ্রেজ কি? যেটা অ্যাডভার্বের মতো কাজ করবে, যে ফ্রেজ অ্যাডভার্বের মতো কাজ করবে সেটাই অ্যাডভার্ব ফ্রেজ। যেমন আমি কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে কি পাই জানি জানি না, কখন কোথায় কিভাবে। যেমন ব্রেভলি, কিভাবে? ব্রেভলি, সাহসিকতার সাথে। একটা ওয়ার্ড, এটা কি ওয়ার্ড না ফ্রেজ? তাইলে আমি যখন বলছি যে সাহসিকতার সাথে, সাহসিকতার সাথে, তাইলে ইন আ ব্রেভ ম্যানার একই কথা না? সেম না? কিন্তু এটার মধ্যে পার্থক্য কি? এটার নাম ওয়ার্ড, এটার নাম কি? ফ্রেজ। এটার নাম অ্যাডভার্ব, এটার নাম অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? এটা সেম না? এটা সেম না? দেখেন, বিদেশে, বিদেশে না বলেই না ফরেন কান্ট্রি, দেয়ার না বলে এট দ্যাট প্লেস, সেম। অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? সেন্টেন্সের মধ্যে এই দুটো দেখেন, এবার সেন্টেন্সে ইউজ দেখেন কেমনই হয়। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন, কি রে, একটু আগে তো দেখলাম যে এই যে প্রিপজিশন দিয়া অ্যাডজেক্টিভ ফ্রেজ হইছে, কেন এটা কেন অ্যাডভার্ব ফ্রেজ? সোজা, এটা কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে পাবেন, এবং এটা নাউন রে বর্ণনা করে না, এটা নাউন না, এটা ভার্ব। এটা ভার্ব, দেখছেন? এটা ভার্ব কে মডিফাই করে, নট নাউন কে মডিফাই করে না। বুঝা গেছে? যেমন ওয়াকিল ওয়াক্স কুইকলি, তাহলে ওয়াকিল ওয়াক্স উইথ গ্রেট স্পিড একই কথা। হি ডিড দ্য ওয়ার্ক কেয়ারলেসলি, তাহলে উইদাউট এনি কেয়ার একই কথা না? পার্থক্য কি? এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমি এগুলো কেন শিখতেছি? যেমন আমি বাক্যে এরকম করে লিখতে পারি, এটাই সেন্টেন্স মেকিং। এই আগেরটা যদি বুঝে থাকেন, এই স্লাইডটাকে আমরা বুঝছি, দেখেন তো সেম কথা। ওয়ার্ড ফ্রেজ, ওয়ার্ড ফ্রেজ। কেউ কি বুঝেন না এরকম আছেন অ্যাডভার্ব ফ্রেজ? ভার্বাল ফ্রেজ বা ভার্ব ফ্রেজ কি? এটাও ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা ফাংশন ইজ দ্য প্রেডিকেট ইন এ সেন্টেন্স, সেন্টেন্সের প্রেডিকেট হিসেবে কাজ করে। এবং এটা টাইপিক্যালি কি থাকে, একটা হেল্পিং ভার্ব থাকে বা অক্সিলিয়ারি ভার্ব থাকে, আবার মেইন ভার্ব থাকে। এবং ভার্ব যেহেতু এটাতে অ্যাকশন প্রকাশ করবেই। যেমন দে হ্যাভ, হ্যাভ একটা ভার্ব, বিন আর একটা ভার্ব, ওয়েটিং আর একটা ভার্ব, তিনটা ভার্ব মিলে এটার নাম কি? ভার্ব ফ্রেজ। তাহলে এই সেন্টেন্সে ভার্ব ফ্রেজ কোনটা সবাই বলেন তো? ওয়ার ডিসকাসিং ভার্ব ফ্রেজ নাকি ওয়ার এগারলি ডিসকাসিং পুরাটা ভার্ব ফ্রেজ? কি হবে? পুরাটা, পুরাটা হইলে পি লিখেন, আর যদি এ দুইটা হয় দুই লিখেন। পুরাটা, ভেরি গুড। কারণ এটা ভিতরে ঢুকে গেছে, মানে এটাকে গিলে ফেলছে ভার্ব ফ্রেজে। তাহলে আমরা ভার্ব ফ্রেজ বুঝা গেছি। কেউ কি আমাকে বলতে পারবেন ভার্ব ফ্রেজ আর ফ্রেজাল ভার্ব পার্থক্য কি? যেন এটা ফ্রেজাল ভার্ব, এটা ফ্রেজাল ভার্ব। সকল ফ্রেজাল ভার্বই ভার্ব ফ্রেজ, কিন্তু সকল ভার্ব ফ্রেজ ফ্রেজাল ভার্ব না। সকল খারি খারক, সকল খারক খার না। ফ্রেজাল ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা বাক্যের মানে শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন টেক্স আফটার মানে দেখতে একই রকম, দেন অর্থ মিল নাই, এবং এটার পরে কি বসে? দুইটা ভার্ব বসবে এরকম কোনো গ্যারান্টি নাই। অক্সিলিয়ারি প্রিন্সিপাল ভার্ব বসবে না, পরে একটা পার্টিকেল বসে, মানে হচ্ছে যে প্রিপজিশন অথবা অ্যাডভার্ব বসে, প্রিপজিশন অথবা অ্যাডভার্ব বসে। এবং সাধারণত এটার মানে লিটারাল মিনিং থাকে না, অন্য মিনিং হয়ে যায়। লুক মানে দেখা, কিন্তু লুক ফর মানে খোঁজা। লুক মানে দেখা, লুক আপ মানে ডিকশনারি খোঁজা। লুক আপ টু মানে হচ্ছে যে শ্রদ্ধা করা। দেখছেন কোনোটার সাথে কোনোটা মিল নাই, এই জন্য এটারে কি বলে? ফ্রেজাল ভার্ব। আর যেটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব মিলায়া, এগুলারে বলে
ভার্ব ফ্রেজ ক্লিয়ার। অক্সিলারি ভার্ব যান মনে করেন, ধরেন আই এম রাইটিং, আই এম এ বয়, এখানে আই এম এ বয়, এম হচ্ছে কি ভার্ব, কিন্তু আমি যদি বলি আই এম রাইটিং, তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, এই দুইটা মিলাই হচ্ছে ভার্ব ফ্রেজ। অর্থ চেঞ্জ হয় না, অর্থ যা আছে তা আছে। কিন্তু ফ্রেজাল ভার্বে তো অর্থ চেঞ্জ হয়ে যায়। লুক মানে কি, আই লুক আমি তাকাই, আই লুক আপ টু আমি শ্রদ্ধা করি, মিল আছে নাই, কিন্তু এটা ফ্রেজাল ভার্ব। আবার এটা একই সাথে এটা ভার্ব ফ্রেজও। এবার আসেন প্রিপোজিশনাল ফ্রেজ, ভেরি গুড। বিগিনস উইথ আ প্রিপোজিশন এন্ড এন্ডস উইথ আ নাউন। প্রিপোজিশনাল ফ্রেজ সাধারণত প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং নাউন দিয়ে শেষ হয়। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কাজ করতে পারে সেন্টেন্সে, কিন্তু এটার নাম প্রিপোজিশনাল ফ্রেজ হবে নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে নাকি অ্যাডভার্ব ফ্রেজ হবে, ডিপেন্ড করবে সেন্টেন্স এটা কিভাবে ইউজ হয়েছে। যদি কতক্ষণ কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় অ্যাডভার্ব ফ্রেজ, যদি এটা নাউনের পরে বসে তারা ব্যাখ্যা করে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয় প্রিপোজিশন দিয়ে শেষ হয় তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ কনফার্ম। তবে যদি কোনো অপশনে আপনারা না বলে, যে যদি এটা বিসিএস এর প্রশ্নে আসে এখানে লাগবে না, কিন্তু তখন এটা মানে যে অপশন আছে ওইটা দিতে হবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে দেখেন বুকটা কোথায়, অন দ্য টেবল, তাহলে এটা অবশ্যই এটার নাম হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল বা মডিফায়ার। মডিফায়ারটার নাম কি, প্রিপোজিশনাল ফ্রেজ। কেন, এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে শেষ হয়েছে। আবার আপনার পরীক্ষার অপশনের ধরেন দেয়া থাকলো না, যদি এটা পরীক্ষার জন্য পড়াচ্ছি না, তাহলে ধরেন কি নাই, প্রিপোজিশনাল ফ্রেজ নাই, তাহলে এটার নাম অ্যাডভার্ব ফ্রেজ হবে। কিন্তু এই অন দ্য টেবলের সাথে এই অন দ্য টেবলের অনেক পার্থক্য, রাতে দিনে পার্থক্য। বলছে যে দ্য বুক অন দ্য টেবল, টেবিলের উপরের বইটা, মানে কোন বই, বইকে ব্যাখ্যা করতেছে, বইকে মডিফাই করতেছে, ইজ মাইন, টেবিলের উপরের বইটা আমার, তাহলে এটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা ক্লিয়ার সবাই, এটা অ্যাডভার্বিয়াল বা মডিফায়ার অথবা প্রিপোজিশনাল ফ্রেজ, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভেরি গুড, সবাই বুঝতে পারছেন। কিন্তু দেখেন প্রিপোজিশন দিয়ে শুরু প্রিপোজিশন দিয়ে শেষ, প্রিপোজিশন দিয়ে শুরু প্রিপোজিশন দিয়ে শেষ, বাই ডিন্ট অফ, ফর দ্য সেক অফ, এগুলো অলওয়েজ প্রিপোজিশনাল ফ্রেজ হয় সাধারণত, ঠিক আছে। কনজাংশনাল ফ্রেজ পড়ানোর কিছু নাই। দেখেন এন্ড হইলে এটা একটা কনজাংশন, আর যদি নট অনলি বাট অলসো, বোথ এন্ড মানে হচ্ছে বেশি থাকে, এই যে এরকম অ্যাজ ওয়েল অ্যাজ, মানে এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি এন্ড, বোথ এন্ড, নট অনলি বাট অলসো, ইদার অন নিদার নট নো সুনার, মানে ডাবল থাকে আর কি। লিস্ট অফ কনজাংশনাল ফ্রেজ এটা, মানে বেশি থাকে কিন্তু দুইটা সেন্টেন্সে যুক্ত করে যেন এটা ফ্রেজ বলে। সোজা আপনাদের বাড়ির কাজ আছে এইচডব্লিউ, সেটা হচ্ছে যে এটাগুলো দিয়ে সেন্টেন্স বানানো। যদি বানান আপনার সেন্টেন্স রাইটিং, ফ্রি অ্যান্ড রাইটিং ক্লিয়ার হবে। যদি না বানান, প্র্যাকটিস না করেন, তাহলে আপনার ফ্রি অ্যান্ড রাইটিং আগের জায়গায় থেকে যাবে। দেখে নিজেরা এক্সচেঞ্জ করবেন, কোনোটা দিয়ে অর্থ হয়েছে নাকি পিয়ারদেরকে জিজ্ঞেস করবেন, গ্রুপে শেয়ার করবেন। যদি না পারেন, কোনোটা না বুঝেন, আমারে জিজ্ঞেস করবেন ট্যাগ দিয়ে। ইন্টারজেকশনাল ফ্রেজ সোজা, ওয়াও একটা ওয়ার্ড, আর ও নো দুইটা ওয়ার্ড, ও মাই গড গুডনেস তিনটা ওয়ার্ড, এই জন্য এটা ইন্টারজেকশনাল ফ্রেজ সোজা। ইন্টারজেকশনের সাথে ইন্টারজেকশন যদি বেশি ওয়ার্ড দিয়ে প্রকাশ করি সেটার নাম ইন্টারজেকশনাল ফ্রেজ সোজা। এবার আসেন ডিপেন্ডেন্ট ক্লজ। লেকচার বুকে অনেক কিছু পরে আপডেট করা হয়, প্রথমে লেকচার বুক দিচ্ছেন না, স্লাইডে একটু ব্যতিক্রম থাকবে লেকচার বুক থেকে, এটা স্লাইডেরটা খেয়াল করেন, লেকচার বুকও পড়বেন এটাও পড়বেন, যিনি জিজ্ঞেস করছে লেকচার বুকে আছে নাকি। তাহলে আমরা এতক্ষণ ডিপেন্ডেন্ট ক্লজ শিখছি। ডিপেন্ডেন্ট ক্লজের তিনটা প্রকারভেদ, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা অ্যাডভার্ব ক্লজ। আজকের ক্লাস হচ্ছে আমরা এগুলো একটু চিনবো, আসেন চিনি। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ নাউন ফ্রেজ আর নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ফ্রেজ অ্যাডভার্ব ক্লজ। প্রিপোজিশনাল ফ্রেজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ভার্বলেস ক্লজ, সময় থাকলে এটা দেখাবো পরে, এখন না। নাউন ফ্রেজ, এতক্ষণ নাউন ফ্রেজ আপনারা পড়ছেন না, এবার একটু জটিল সংজ্ঞা। ঠিক একই জিনিস আপনারা যে পড়ছেন, এটা সেম জিনিস, খালি একটু জটিল। আমরা এর আগে বলছি কতগুলো শব্দগুচ্ছ যদি নাউনের মতো কাজ করে নাউন ফ্রেজ,
তাহলে এই যে একই কথা, যেটা নাউনের মতো কাজ করা মানে কি, সাবজেক্ট হিসেবে কাজ করা, অবজেক্ট হিসেবে কাজ করা, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করা। তাহলে এটার মধ্যে একটা নাউন থাকে এবং মডিফায়ার থাকতে পারে, ডিটারমাইনার থাকে, একটু আগে আপনারা দেখছেন, কমপ্লিমেন্টস থাকে। নাউন ফ্রেজেস ক্যান ভ্যারি ইন লেন্থ এন্ড কমপ্লেক্সিটি। একটা নাউন ফ্রেজ একটা সেন্টেন্স থেকে বড় হইতে পারে, অনেক বড় হইতে পারে কনস্ট্রাকশন অনুযায়ী। নাউনের ফাংশন কি ছিল আপনাদের মনে আছে? আপনারা ছোটবেলা থেকে পড়ছেন, নাউন সেন্টেন্সের সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, কমপ্লিমেন্ট হয়, অ্যাপোজিটিভ হয়, প্রিপোজিশনের অবজেক্ট হয়, জিরান্ড হয়। একই রকম নাউন ফ্রেজও। এখানে একটা সেন্টেন্স আছে যে হলুদ দাগগুলো আছে, এগুলো সব নাউন ফ্রেজ। কারো কোনো সন্দেহ আছে নাকি দেখেন, এতক্ষণ ক্লাসের পরে যদি বুঝতে পারেন। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? এই হলুদ দাগগুলো যে নাউন ফ্রেজ, কেন প্রথমটা কেন নাউন ফ্রেজ? প্রথমটা সাবজেক্ট, পরেরটা প্রিপোজিশনের পরে বসছে, এই জন্য নাউন ফ্রেজ। আর পরেরটা এটা হচ্ছে যে অবজেক্ট হিসেবে বসছে, দা ক্রু অফ দ্য ট্রলার। আর এটা কি হিসেবে বসছে? অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট, প্রিপোজিশনের পর। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? কেউ সিঙ্গেল ওয়ান? সারা রাত রামায়ণ পড়ার পরে সকালে বলতেছে সীতা কার বাপ। আপনি কি এতক্ষণ ছিলেন ক্লাসে জান্নাতুল ফেরদাউস? একজন জিজ্ঞেস করতেছে নাউন ফ্রেজ আর নাউন কি সেম নাকি? আপনারা বলেন সেম, কাজ সেম। নাউন ফ্রেজ হলে শব্দ বেশি হবে, শব্দ বেশি হলে নাউনের মতো কাজ করলে। তাহলে আমরা একটু আগে যে বলছি, এই ছকটা আপনি বাসায় দেখবেন, আমি বলে দিই, এটা ডিটারমাইনার থাকতে পারে। পি মডিফিকেশন, পি মডিফিকেশন মানে যেটা আগে বসে মডিফাই করে, যেমন গুড বুকস, কিরকম বুকস, গুড, মডিফাই করছে। আর পোস্ট মডিফিকেশনও থাকতে পারে, বইয়ের পরে এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে দ্য গুড বুকস টু রিড, এটা প্রিপোজিশনাল ফ্রেজ না। ওই যে হ্যাঁ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারবেন। কোনটা? এই যে অনার র্যাফট বলতে পারবেন, কিন্তু এই লাইফ র্যাফট আবার নাউন ফ্রেজ। আবার এটা কোন জায়গায় যদি অপশন আপনার অ্যাডভার্বিয়াল থাকে, তাহলে অ্যাডভার্বিয়াল হবে, রুমি। এবার দেখেন, মাই চাইল্ডহুড ফ্রেন্ড টু ওয়াক ইন দ্য রেইন, ওয়াকিং ইন দ্য রেইন, মাই কাজিন, সবগুলা নাউন ফ্রেজ। একটার নাম নর্মাল নাউন ফ্রেজ আর একটা ইনফিনিটিভ ফ্রেজ। দেখেন ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ না, গত ক্লাসে পড়ছেন যে ইনফিনিটিভ ফ্রেজ অলসো নাউন ফ্রেজ। গত ক্লাসে আপনারা দেখছেন যে জিরান্ড ফ্রেজ অলসো নাউন ফ্রেজ। তারপরে এই যে অ্যাপোজিটিভ, অনেক জন জিজ্ঞেস করতেছেন বারবার অ্যাপোজিটিভটা বলেন। অ্যাপোজিটিভটা হচ্ছে যে সাবজেক্ট তার আরেকটা পরিচয়, তার সম্পর্কে আরেকটা পরিচয় দেয়া। মোদি যে আমার কাজিনও, সে আমার চাচাতো ভাই, মোদি ইজ নো মোর, মানে নরেন্দ্র মোদী মারা গেছে। বুঝছেন? তাহলে আমি কি শিখলাম? নাউন ফ্রেজ যা, জিরান ফ্রেজও তা। নাউন ফ্রেজ যা, অ্যাপোজিটিভ ফ্রেজও তা। নাউন ফ্রেজ যা, ইনফিনিটিভ ফ্রেজও তা। এই কথা মনে আছে সবার? তাহলে বুঝবেন, গত ক্লাসে এটা দেখছিলেন না? তাহলে এই যে জিরান ফ্রেজ, এটা যে নাউন ফ্রেজ, কারো কোনো সন্দেহ আছে? কারণ এটা সেন্টেন্সের সাবজেক্ট। পরেরটা দেখেন, ইনফিনিটিভ ফ্রেজ, সেন্টেন্সের সাবজেক্ট, কারোর কোনো সন্দেহ আছে? এগুলা গত ক্লাসে দেখছেন। এগুলা কি হিসেবে ব্যবহার হয়েছে নাউন ফ্রেজ বলেন তো? সেম নাউন ফ্রেজ। আর এখন যে নাউন ফ্রেজটা পড়ছেন এটাই, খালি সাবজেক্টের জায়গায় অবজেক্ট হয়ে গেছে। বুঝছেন সবাই? এখানে কি হয়েছে? সেম নাউন ফ্রেজ, দেখেন সেম নাউন ফ্রেজ, প্রিপোজিশনের পরে বসছে, প্রিপোজিশনের অবজেক্ট। গত ক্লাসে আমরা বলছি প্রিপোজিশনের পরে একটা মাত্র সিঙ্গেল ওয়ার্ড বসলে সেটার নাম কি? নাউন। আর অনেকগুলো ওয়ার্ড বসলে সেটার নাম নাউন ফ্রেজ। এখানে কি হিসেবে বসছে দেখেন, সব ইকুয়াল টু দেন, ইকুয়াল টু। মনে আছে গত ক্লাসে ইকুয়াল টু সূত্র বলছি? এই যে মহিন যে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, সে হোয়াট হি লাভস, সে যা পছন্দ করে, সেটা হচ্ছে ওয়াক ইন দ্য রেইন। সে যা পছন্দ করে সেটা হচ্ছে ওয়াকিং ইন দ্য রেইন। একই কথা না? কমপ্লিমেন্ট। এবার দেখেন, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যাড্রেস দ্য নাউন, অ্যাড্রেস দ্য নেশন ইয়েস্টারডে। এখানে কি হিসেবে বসছে প্রথমটাতে, আর এখানে কি হিসেবে বসছে? প্রথমটাতে সাবজেক্ট হিসেবে বসছে, পরেরটাতে কি হিসেবে বসছে? এখানে
অবজেক্ট, সবাই পারছেন। কেউ কি বুঝছেন এটা যে নাউন ফ্রেজ এবং সাবজেক্টের, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট? ক্লিয়ার ক্লিয়ার সবার সবার? এখানে এখানে পজিটিভ হিসেবে বসছে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে পরীক্ষা এটা তো নাউনের ব্যাখ্যা করছে, এটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো না কেন? এরকম প্রশ্ন আছে কারো যে এটা তো নাউনের ব্যাখ্যা করছে? এটা কেউ যদি কোনো অপশনে যদি নাউন ফ্রেজ না থাকে তাহলে এটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, কোনো অসুবিধা নেই, এটা দুইটাই হয়। মাই গার্লফ্রেন্ড তিশা পজিটিভ, এখানে কি হিসেবে বসছে? অবজেক্ট। তো আপনারা সব পারতেছেন, এখানে চিহ্নিত করতে পারতেছেন এই যে নাউন ফ্রেজ, এই যে নাউন ফ্রেজ, এই যে নাউন ফ্রেজ, কোথায় কি হিসেবে বসছে? জ্যোতির্ময় কানু বলেন এখানে কি হিসেবে বসছে? এখানে 2 নাম্বারটাতে কমপ্লিমেন্ট হিসেবে বসছে, কানু পারে নাই। হোয়াট আই লাভ, আমি যা পছন্দ করি, ইকুয়াল টু হার স্মাইলিং ফেস, মানে আপনার গার্লফ্রেন্ডের। এটা কি কমপ্লিমেন্ট হিসেবে বসছে? সবাই বুঝছেন? আর এই কোনটা কি হিসেবে বসছে আপনি শিখা লাভ কি? লাভ হচ্ছে এটা যে আপনি এগুলার এই জায়গায় বসাইতে পারবেন সেন্টেন্স লেখার সময়। এগুলা বাড়ির কাজ করবেন বাসায়, দেখবেন যে এগুলা পারেন কিনা। এই যে কয়েকটা চিহ্নিত করার বলা হয়েছে। আর কোথায় পাবেন নাউন ফ্রেজ? এই যে ডিটারমাইনার আর ইয়ার পরে পাবেন, মানে প্রিপোজিশনের মাঝখানে পাবেন, ডিটারমাইনার প্রিপোজিশনের মাঝখানে। তারপর আর কোথায় পাবেন? এটা সবচেয়ে জটিল ইউজ, এটা বিসিএস এর জন্য লাগে, তবে আপনি এমনি জানা রাখেন। ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন, এই ফরম্যাটের সময় পরেরটা নাউন ফ্রেজ। নাউন হইলে তো আপনি বুঝতেছেনই যে নাউনকে ব্যাখ্যা করতেছে, কিন্তু অ্যাডজেক্টিভ হইলো এই যে এই ফরম্যাটে, ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ ফরম্যাটে বসে। ইট ইজ প্লেজার টু মিট আ নিউ অ্যাকোয়েন্টেন্স, প্লেজার টু মিট এ নিউ, এটা এই সময়ে নাউন ফ্রেজ বসে। এরকম অনেক উদাহরণ এখানে দিছি বাসায় দেখার জন্য, বাড়ি কাজ, বাসায় দেখবেন এগুলা। কিন্তু ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন ফরম্যাট যদি না থাকে, দেখেন এই যে হিজ এফার্ট টু গেট আ জব, এফার্ট টু গেট এ জব, এটা নাউন। এটা আমি কোন ফ্রেজ কে বলতে পারবেন? তাইলে আপনি পুরা সাকসেস। ভেরি গুড, অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য ডেডলাইন টু এনরোল ইন P2A, কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভেরি গুড। দ্য বুক অন দ্য টেবল, কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য বুক ইজ অন দ্য টেবল, এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ? বইটা কোথায়? এটা অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশনাল ফ্রেজ বা মডিফায়ার, পোস্ট মডিফায়ারও বলতে পারেন। পোস্ট মডিফায়ার না বলাই ভালো এটা। দেখেন ইট ইজ প্লাস নাউন ফরম্যাট নাই, ভুল করা যাবে না। ইট ইজ প্লাস নাউন ফরম্যাট বা অ্যাডজেক্টিভ ফরম্যাট যদি না থাকে, তাহলে এখানে হি কেম টু সি হিজ এইলিং মাদার, এখানে কি এটা? এটা কি অবজেক্ট? এটা কি নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল নাকি প্রিপোজিশনাল ফ্রেজ? দুইটা কি কথা? ভেরি গুড, অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশনাল ফ্রেজ বললে কোনো সমস্যা নেই। ওকে, এবার আসেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা জানি যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, নাউনের পরে বসে। হুম। এবং এই ফ্রেজ কনসিস্ট অফ ওয়ান অর মোর অ্যাডজেক্টিভ, একটা বা বেশি অ্যাডজেক্টিভ থাকতে পারে এখানে। আদার এলিমেন্টস সাচ এস অ্যাডভার্ব এন্ড প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এটা সবসময় এডিশনাল ইনফরমেশন দেয়, অতিরিক্ত তথ্য। যেমন দেখেন, দেয়ার মাস্ট বি এ নাউন বিফোর অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ, দেয়ার মাস্ট বি এ নাউন, অবশ্যই একটা নাউন থাকবে। দেখেন এটা যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আপনাদের কোনো সন্দেহ আছে? নাউন, নাউন, নাউন। এরপরে তারে ব্যাখ্যা করতেছে, ওম্যান উইথ এ ভেইল, ঘোমটা পরা মেয়েটা, টেবিলের উপরে বইটা, এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। কে বলছে এটা জানেন কেউ? জন কিটস। এখানে এরকম কেউ আছেন ইংলিশ লিটারেচারের, এবং যিনি 49তম বিসিএস দিবেন? আমরা হচ্ছে কোর্স রান করতেছি 49তম বিসিএস এর ইয়ার উপরে, লিটারেচারের উপরে, 100 নম্বরের। 1 তারিখ থেকে ক্লাস শুরু।
যারা ভর্তি হয়েছেন তাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে, আমরা লিটারেচার পড়বো মজা করে। আরো এক্সাম্পল এখানে দেয়া আছে। এবার আসেন তাহলে আমরা কি শিখলাম। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি হইতে পারে, পার্টিসিপল ফ্রেজ মানে ভার্ব প্লাস আইএনজি। অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাপোজিটিভ ফ্রেজ হইতে পারে, প্রিপজিশনাল ফ্রেজ হইতে পারে। একটু আগে আমরা উদাহরণ দেখছি, যেমন এই যে নরেন্দ্র মোদী, এই যে অ্যাপোজিটিভ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হইতে পারবে। এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখছেন, এই যে মোদি মাই কাজিন ইজ নো মোর, মাই কাজিন, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাপোজিটিভ ফ্রেজ, আপনি যেটা খুশি সেটা বলেন, অসুবিধা নেই, যেটা অপশনে দেওয়া থাকবে। এই অ্যাপোজিটিভ ফ্রেজ রে আমি কি বললাম, মোদি, মোদি হু ইজ মাই কাজিন। এখন কি এটা ফ্রেজ আছে নাকি ক্লজ হয়ে গেছে? ক্লজ হয়ে গেছে। কোন ক্লজ কেউ বলতে পারবেন এটার নাম? এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে এটার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। নরেন্দ্র মোদী হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আমি হু ইজ একটা অতিরিক্ত জিনিস লাগাইছি, তাহলে এটা কি ক্লজ হয়ে গেছে, আছে না ফ্রেজ আছে? কোনটা, ক্লজ না ফ্রেজ? ক্লজ। কোন ক্লজ? মোদি সম্পর্কে তথ্য দিচ্ছে, এডিশনাল ইনফরমেশন, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। ভেরি গুড। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে আপনি হচ্ছে অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স, বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবেন। তারপর পার্টিসিপাল ফ্রেজ ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা আমরা বলছি। দেখেন তো, এই যে এটা সাবজেক্ট, তাহলে এটা কি আর নাউন ফ্রেজ বা জিরান ফ্রেজ আছে নাকি? গত ক্লাসে আমরা কি দেখছি মনে আছে? এই যে এটা হচ্ছে যে এটাকে মডিফাই করছে শিখে, কিন্তু এখানে কি মডিফাই করছে নাকি সাবজেক্ট হিসেবে বসছে? এখানে কিন্তু এটা নাউন ফ্রেজ, এই যে জিরান ফ্রেজ। এবার ক্লিয়ার হয়েছেন অনেকটা? এবার দেখেন তো, এটা কি পার্টিসিপাল ফ্রেজ নাকি নাউন ফ্রেজ? সাবজেক্ট আছে এখানে, পার্টিসিপাল ফ্রেজ। এবার কি নাউন ফ্রেজ নাকি পার্টিসিপাল ফ্রেজ? ভেরি গুড। আর কোথায় পাবেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? একই জিনিস, একটু আগে দেখছেন না, ডিটারমাইনার আর হচ্ছে যে কিসের আগে, ডিটারমাইনার আর প্রিপজিশনের মাঝখানে নাউন ফ্রেজ বসে, কিন্তু এটা যদি অ্যাডজেক্টিভ হয়, হার্ড এন্ড ফাস্ট দুইটাই অ্যাডজেক্টিভ, এই অংশটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। লার্জ এন্ড বিউটিফুল দুইটাই অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু এই যে পুরাটা যদি হইতো, দেখেন হার্ড এন্ড ফাস্ট বাদ দেন, হার্ড এন্ড ফাস্ট বাদ দিয়া মনে করেন আপনারা, আমি জিজ্ঞেস করলাম কি হার্ড এন্ড ফাস্ট রুল, তাইলে এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে নাকি নাউন ফ্রেজ হয়ে গেছে? নাউন ফ্রেজ, কারণ ডিটারমাইনার আর প্রিপজিশনের মাঝখানে বসছে, এবং এখানে শুধু অ্যাডজেক্টিভ না, কি আছে, নাউন, নাউনও যুক্ত হয়ে গেছে, নাউন দিয়ে শেষ হয়েছে। ডিটারমাইনার দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তখন নাউন ফ্রেজ হয়ে গেছে। বি ভার্বের পরে যদি, হ্যাঁ বি ভার্বের পর মানে এমিজ আর ওয়াজ এর পরে যদি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়, তাহলে পুরো অংশটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি বলছি? বি ভার্বের পর এমিজ আর ওয়াজ এর পরে যদি কোনো বাকি ফ্রেজটা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়, সেটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। বি ভার্বের পরে যদি প্রিপজিশন, যদি অ্যাডজেক্টিভের ন্যায় অর্থ দেয়, তাইলেও এটা প্রিপজিশনাল অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। যেমন হি ইজ উইদাউট ফিয়ার, হি যে উইদাউট ফিয়ারও সে অকুত ভয়। যেমন শি ইজ উইদাউট ব্লেমিশ, তার কোনো ভুল নাই, তাহলে সে কি ফ্ললেস, ফ্ললেস কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার এই অংশটা কেউ কি এই এখানের যে কোনো একটা সেন্টেন্সে, এই সেন্টেন্সটাতে ক্লজ বানাইতে পারবেন, ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য সিটি টিমিং উইথ বাসলিং অ্যাক্টিভিটি নেভার স্লেপ্ট, মানে এই সিটি কখনো ঘুমায় না, যেমন টোকিও, নিউ ইয়র্ক, ঢাকা, নেভার স্লিপ। হুইচ ইজ টিমিং উইথ, তাইলে হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ। আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ। এডিশনাল ইনফরমেশন। এবার আমরা অ্যাডভার্ব সম্পর্কে জানছি যে অ্যাডভার্বের মতো যেটা কাজ করে, তাহলে একই কথা, সে মডিফাই করবে ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং আদার অ্যাডভার্বকে মডিফাই করবে। এবং অ্যাডভার্ব ফ্রেজ অতিরিক্ত তথ্য দেয়,
কিন্তু নাউন সম্পর্কে না। অ্যাবাউট দ্য ম্যানার, টাইম, প্লেস, ডিগ্রি, ফ্রিকোয়েন্সি সম্পর্কে তথ্য দিবে। নাউন সম্পর্কে তথ্য দিলে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যেত। এটার মধ্যে ওয়ান অর মোর অ্যাডভার্বস থাকতে পারে, একটু জটিল সংজ্ঞা, মানে জটিল না, মানে বড় সংজ্ঞা আর কি। এইগুলা যে অ্যাডভার্ব ফ্রেজ, কারো কোনো সন্দেহ আছে পড়ে? কোনোটা না বুঝলে জিজ্ঞেস করেন। কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে পেয়ে যাবেন। আফজাল কেম টু সি মি, আফজাল কেন আসছে আমাকে দেখতে, কেন দ্বারা প্রশ্ন করলে পাবেন। কয়টা বাজে বলেন তো আমাকে, কয়টা, সময় কত হয়েছে? বেশি হয় নাই। তাহলে আমরা এই অংশটা থেকে বুঝলাম যে এই যে দেখেন সব কিন্তু প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, এই যে প্রিপজিশন অনেকগুলাই না, এটা দিয়ে আমরা বুঝলাম যে প্রিপজিশনাল ফ্রেজও কি হইতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ হইতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ ও অ্যাডভার্ব ফ্রেজ হইতে পারে। যেমন এই যে ইনফিনিটিভ ফ্রেজ টু সি মি, টু সি মি রে যদি আপনি, এটা অবজেক্ট না সেন্টেন্সে, দেখেন কেইম কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা অবজেক্ট বহন করে না। তাহলে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে পাবেন, এই জন্য এটা অ্যাডভার্ব ফ্রেজ। কিন্তু টু সি মি রে যদি আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেন, টু সি মি ইজ ফরজ, মানে আমি বললাম যে আমাকে দেখা ফরজ, তাহলে এখানে এটা সাবজেক্ট, তাহলে এটার নাম কি হবে দেখুন, ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ ইজ ইকুয়াল টু নাউন ফ্রেজ। বুঝা গেছে? আমাদের ক্লাস প্রায় শেষ। হি লেফট ব্যাগ এন্ড ব্যাগেজ, কেউ বলতে পারবেন এটা কোন ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ। সে কিভাবে গেল, ব্যাগ এন্ড ব্যাগেজ, তলপি তলপা সহ, এগুলো সব অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ, অ্যাডভার্ব ফ্রেজের দেখে নিবেন, কারণ এটা বিসিএস এর জন্য লাগবে, আপনার লাগবে না, আপনি জাস্ট উদাহরণ দেন। এবার আসেন লেটস আইডেন্টিফাই ক্লজ, আমরা ক্লজ শিখি এবার। ক্লজ এটা কি বলেন তো, একটা ওয়ার্ড, এটা কি? নাউন ফ্রেজ না বলে আমরা ফ্রেজ বলি, ফ্রেজ। এটা কি? একটা সেন্টেন্স। কারো কি বুঝতে অসুবিধা হইতেছে? এটা নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ, কারো বুঝতে অসুবিধা হইতেছে? এবার দেখেন এটা কি, মাই চাইল্ডহুড ফ্রেন্ড নোজ অল মাই সিক্রেট, আমার বন্ধু আমার গোপন সব কথা জানে। এখন আমি একটা কি লাগাইলাম, ক্লজ মার্কার লাগাইলাম, তাহলে এটা কি এখন অর্থ প্রকাশ করছে, এটার কোনো অর্থ হয় নাকি হাফ অর্থ, হাফ। তার উপর ডিপেন্ডেন্ট এটাও নাই, একটা অধীন বাক্যাংশ। আমার বন্ধু যে আমার সব গোপন কথা জানে, আমার বন্ধু যে যা জানে, হাফ। এখন আমার মনে হয় আমার বন্ধু আমার সব গোপন কথা জানে, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ, এটা এখন সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আমরা সবাই? সবাই বলেন। এখন আপনি প্রশ্ন করেন আমার কি মনে হয়, কি যে আমার বন্ধু আমার সব গোপন কথা জানে, এটা পুরাটা সেন্টেন্সের অবজেক্ট, আবার এটা ক্লজও, তাহলে এটার নাম কি ক্লজ, কেউ বলতে পারবেন? আমি একটু আগে বলছি নাউন প্রোনাউন ছাড়া পৃথিবীর কোনো কিছু সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হইতে পারবে না, নর্মালি আর কি। অ্যাডজেক্টিভও হয়, ওটা অন্য মামলা, ওটা ডিফারেন্ট কেস, ওটা আপনাদের লাগবে না। তাহলে এটা সাবজেক্ট আর অবজেক্ট হয়, যেটা এটা সেন্টেন্সের অবজেক্ট, তাহলে এটার নাম নিশ্চিত নাউন ক্লজ। বুঝা গেছে? আরেকটা উদাহরণ দিই তাহলে আরো বুঝবেন। এটা মানে কি, আমি জানি একটা সেন্টেন্স, ক্লিয়ার এটা সবাই? এখন দেখেন তো এটা কি হয়েছে, আই নো হিম, এটাও কি একটা সেন্টেন্সই আছে, একটা ওয়ার্ড হইলো, হিমটা কি ওয়ার্ড। এবার বলেন তো আই নো হিজ ব্রাদার, আমি তার ভাইকে চিনি, কি হয়ে গেল, এটা ফ্রেজ। ক্লিয়ার? এবার আমি বলছি যে আই নো হু হিজ ব্রাদার ইজ, তার ভাইকে আমি জানি, তাহলে কি হইলো, একটা ক্লজ মার্কার যুক্ত হয়ে গেল। এবং আমি কি জানি, তার ভাইকে, তাহলে এটা সেন্টেন্সের অবজেক্টও, তাহলে এটার নাম কি, এটা ক্লজটার নাম কি, নাউন ক্লজ। কারণ নাউন ক্লজ ছাড়া কোনো ক্লজই সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হইতে পারবে না, অ্যাডজেক্টিভ হইতে পারবে না, অ্যাডভার্ব হইতে পারবে না। ক্লিয়ার? এখন আমার কি কেউ বলতে পারবেন, এটা আমরা এটাও তো বলতে পারতাম, আই নো হু ইজ হিজ ব্রাদার, তাহলে কি শুদ্ধ হইতো না? হইতো না? হইতো না। কেন হবে না, কেউ বলতে পারবেন? কারণ ওই যে এমবেডেড, ওই যে আমরা বলছি এমবেডেড, এমবেডেড কোশ্চেন।
মানে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা সাবঅর্ডিনেট ক্লজ বা নাউন ক্লজ, সেটা কখনো ইন্টারোগেটিভ হইতে পারবে না, ইন্টারোগেটিভ হবে না। নাউন ক্লজ কিভাবে চিনবেন? একই কথা, ওই যে নাউন যেখানে বসবে, সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিটিভ, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ, প্রিপোজিশনের অবজেক্ট, জিরান্ডের অবজেক্ট, ইনফিনিটিভের অবজেক্ট, এগুলা হিসাবে বসে। যেমন আমি একটা একটা স্লাইড চেঞ্জ করবো আর আপনারা বলবেন যে বুঝছেন কিনা, না বুঝলে এটা আমি বলে দিব। আমি এই হোয়াট হি সেইড এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসছে, এবং আপনি দেখবেন এখানে লেখা আছে কোনটা কি হিসেবে বসছে। আপনি যদি না বুঝেন আমরা বলবেন। এখানে সাবজেক্ট হিসেবে বসছে যে, এটা সবাই বুঝছেন। যদি এটা বুঝেন আপনি সেন্টেন্স লিখতে পারবেন, ভালো ভালো সেন্টেন্স। কিভাবে নাউন ইয়া হয়, আমি কোশ্চেন করব, সবাই বলবেন যে বুঝছি, ইয়েস বললে আমি পরের স্লাইডে যাব। এই যে এটাতে একটু ঝামেলা আছে, অনেকে মনে করতে পারেন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা একটু খেয়াল করেন, যখন সেন্টেন্সের স্ট্রাকচার থাকবে দ্য ট্রুথ, দ্য ফ্যাক্ট, কারণ তখন এটা অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ ফ্রেজ অলসো নাউন ফ্রেজ। এখন আপনি বলতে পারেন যে অ্যাডজেক্টিভ ফ্রেজ তো হইতে পারতো, কারণ এটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, কিন্তু দেয় নাই। দেখেন এটা একটু জটিল, এটা পরীক্ষা আসে, বিসিএস এ আসছেও, কিন্তু আপনার এত জটিল হবে না। কিন্তু আপনি এটা জেনে রাখেন যে দ্য ফ্যাক্ট দ্যাট হি সেইড ইট, সে যা বলছে এটাই ফ্যাক্ট, ইকুয়াল টু এটা। দেখেন এটা ইকুয়াল টু এটা, এই যে এটা, এটা সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দেয় নাই, এই জন্য এটা নাউন ফ্রেজ। এই ধরনের স্ট্রাকচার আরো আছে। যেমন দেখেন, আপনি যদি বলেন আই এম শিওর দ্যাট হি সেইড ইট, সে যে বলছে এটা আমি শিওর, ইট ইজ প্লাস নাউন বা ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ ফরম্যাট। আবার এখানে বলছে ইট ইজ পিটি, ইট ইজ আ পিটি দ্যাট শি ফেইলড ইন দ্য এক্সাম, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, এটা আর কি। আচ্ছা, ইট ইজ আ মিরাকল দ্যাট হি সার্ভাইভড দ্য আর্থকুয়েক। আমরা কি বলছি, এই ফরম্যাটে এটা নাউন ক্লজ হবে। কিন্তু এখানে দেখেন এটা ইকুয়াল টু এটা, এটা দুইটা একই না। তারপর দেখেন এইটা, সবাই বুঝছেন ইনফিনিটিভের পরে নাউন ফ্রেজ বসছে, ইনফিনিটিভের অবজেক্ট। টু হিয়ার, কে শুনবে, হোয়াট শি সেইড, সে যা বলছে। প্রশ্ন করেন ইনফিনিটিভকে কি বা কাকে দ্বারা। তাহলে এই ধরনের সেন্টেন্স আপনি লিখতে পারতে হবে, তাইলে আপনার রাইটিং স্কিল বাড়বে। টু হিয়ার হোয়াট হি সেইড ওয়াজ ইম্পর্টেন্ট, সে যা বলছে সেটা শোনা গুরুত্বপূর্ণ। কেন আপনি অ্যাডজেক্টিভ শুধু ফ্রেজ শিখলেই হবে না, নাউন ফ্রেজ এটা ইউজ কেমনে করে সেটা দেখতে হবে, তাইলে আপনার সেন্টেন্স ভালো হবে। আমরা আগামী ক্লাসে নাউন ক্লজের আরো ইউজ দেখবো। আগামী ক্লাসে নাউন ক্লজের অনেক বিস্তারিত ক্লাস আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ। আগামী ক্লাসে অবশ্যই আপনারা আর্টিকেলটা পড়ে আসবেন, আর্টিকেল দুইবার করে পড়ে আসবেন, দুইবার, দুইবার অনুবাদটা। এখানে জিরান্ডের অবজেক্ট হিসেবে বসছে। এরকম আরো উদাহরণ আপনার বাসায় দেখার জন্য আমি দিছি, এই যে মোর এক্সাম্পলস, আমি যে বলছি কোন কোন জায়গায় বসে, সব উদাহরণ এখানে দেয়া আছে, আরো দেয়া আছে, দেখেন আরো দেয়া আছে, এগুলা বাসায় দেখার জন্য। এবার আমরা একটা বেসিক ডিপেন্ডেন্ট ক্লজের একটা ইয়া দেখি। আই নো হিম, আমি তাকে চিনি। আই নো হি সিস্টার, এটা ওয়ার্ড, এটা ফ্রেজ। আই নো হোয়ার হি সিস্টার লিভস, আমি জানি তার সিস্টার কই থাকে। কি জানি, কি জানি তার সিস্টার কই থাকে, এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ? ভেরি গুড, নাউন ক্লজ। কিন্তু দেখেন একই জিনিস, হোয়ার হি সিস্টার লিভস, একই জিনিস, কিন্তু আই উইল গো বলছে, ইন্ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট নাই। তাহলে নাউন, এটা তো অবজেক্ট যদি না হয় এটার নাম নাউন ক্লজ হবে না। তাহলে আই উইল গো, আমি কোথায় যাব, এটা কি ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। কিন্তু এটা বলেন তো, আই নো দ্য প্লেস হোয়ার হি সিস্টার লিভস, তাহলে এটা কি প্লেস কে বলতেছে, প্লেস সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দেখছেন, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার এটা? তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম অ্যাডজেক্টিভ ক্লজ নাউন ক্লজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। আই নো দ্য প্লেস হোয়ার হি সিস্টার লিভস,
আই নো দ্য ম্যান হোম উই অল রেসপেক্ট, যাকে আমরা সবাই রেসপেক্ট করি। ম্যান সম্পর্কে তথ্য দিচ্ছে, প্লেস সম্পর্কে তথ্য দিচ্ছে। এগুলো আরো কিছু উদাহরণ আপনি বাসায় দেখবেন। এবং অ্যাডজেক্টিভ ক্লজ, ক্লজ মার্কার ছাড়াও অ্যাডজেক্টিভ ক্লজ হইতে পারে। দেখেন, আই উইল টেল ইউ অল আই হার্ড, অল দ্যাট আই হার্ড। দেখছেন, এটা না দিলে হবে। দিস ইজ দ্য ফোন হুইচ আই লস্ট, হুইচ নাই। এটা ছাড়া দিলে সেন্টেন্স আরো সুন্দর। ইট অল ইউ ক্যান, ইট অল দ্যাট ইউ ক্যান। তাহলে উইদাউট ক্লজ মার্কারও বসতে পারে। এটা শিখলাম আমরা, নতুন জিনিস। তারপরে আমরা শিখলাম যে যদি দ্য বিলিফ, দেখেন দ্য বিলিফ কি, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যে কথা, বিলিফও একই কথা। এই জন্য এটার নাম অ্যাপোজিটিভ ক্লজ বা নাউন ক্লজ। কিন্তু এখানে মুভি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। দ্য মুভি দ্যাট ওন সেভারাল অ্যাওয়ার্ডস, যেটা অনেকগুলো অ্যাওয়ার্ডস জিতছে, এটা হচ্ছে তার সম্পর্কে তথ্য। আর এটা তথ্য না, এটা একই কথা। পার্থক্যটা বুঝছেন? এই জন্য এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ। এটা জটিল ইউজ, এটা হচ্ছে যে বিসিএস এ অনেকবার আসছে, এই জন্য আমি এটা রাখছি এবং আপনাদের সেন্টেন্স লেখার সময় লাগবে। দেখেন এই যে আবার ভালো করে দেখেন, দ্য বিলিফ, বিশ্বাস, বা যে এই কথাটা আমরা সবাই বিশ্বাস করি কি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যে কথা, এটাও একই কথা। তাহলে দ্য বিলিফ, দ্য আইডিয়া, হ্যাঁ, দ্য ট্রুথ, দ্য ফ্যাক্ট, এগুলা থাকলেই বুঝে যাবেন। দুইটাই তথ্য দিচ্ছে না, একটা রিস্টেট করতেছে কানু। এই দেখেন এক্সপ্লেনেশন, when a noun is immediately followed by a clause that identifies অথবা restates it, honesty is the best policy যেটা, এটা রিস্টেট করতেছে যে ফ্যাক্ট, তখন এটা অ্যাপোজিটিভ ক্লজ। আর যদি রিস্টেট না করে তথ্য দেয়, তখন এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এর আরো উদাহরণ এখানে দেয়া আছে বাসায় দেখার জন্য। তাহলে এখানে কি সবাই সবগুলো আইডেন্টিফাই করতে পারেন কিনা দেখেন তো। এটা কোন ক্লজ সবাই বলেন তো, প্রথমটা, পরেরটা, পরেরটা, সব নাউন ক্লজ। এবং আমরা আরেকটা মজার জিনিস দেখি, ইনফিনিটিভ টু, এটাও অ্যাডজেক্টিভ ক্লজকে ভাঙায়া হইতে পারে। যেমন গিভ মি সাম মোর ফুড দ্যাট আই মে ইট, আমাকে আরো বেশি যেটা আমি যেটা খেতে পারি। তাহলে গিভ মি সাম ফুড টু ইট, এটা এভাবেও লেখা যায়। জাস্ট একটা সেন্টেন্সের স্ট্রাকচার দেখালাম আপনার বুঝার জন্য। সেম স্ট্রাকচার এটা দেখেন তো, বুঝেন কিনা। ডক্টর হ্যাজ গিভেন মি সাম মেডিসিন টু টেক, হুইচ আই মাস্ট টেক, এভাবেও লেখা যায়। এবার আসেন অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ সোজা, একটু আগে বলছি কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে পাবেন। তাহলে অ্যাডভার্ব ক্লজের অনেক ধরন আছে। অ্যাডভার্ব অফ প্লেস, ম্যানার, টাইম, কন্ডিশন, কনসেশন। কনসেশন মানে শর্ত আর কি, ওই যে যদিও, যদিও দিয়ে কনসেশন বোঝায়। কনসিকুয়েন্স, ফলাফল, রিজন, পারপাস, এগুলো বোঝায়। এগুলোর সংক্ষেপে এমপিটি, ম্যানার, প্লেস, টাইম, 3CR, তিনটা সি, কন্ডিশন, কনসেশন, কনসিকুয়েন্স, আর মানে রিজন। এমপিটি 3CRP, এটা দিয়ে বোঝায় আর কি, মানে মনে রাখার জন্য। তাহলে কোনটা কিভাবে প্রশ্ন করবেন? ম্যানার হইলে আমরা প্রশ্ন করি হাউ দিয়ে, প্লেস হইলে হোয়ার দিয়ে, টাইম হইলে ওয়েন দিয়ে, কন্ডিশন হইলে ইফ দিয়ে, কনসেশন হইলে দো দিয়ে, কনসিকুয়েন্স হইলে সো দিয়ে, মানে এটা দিয়ে বুঝাই। রিজন মানে এরকম আর কি, এই যে এখানে আছে দেখেন, এটা দিয়ে প্রশ্ন করলে আমরা পাই। কিভাবে, কোথায়, কখন, হ্যাঁ, কোন শর্তে, হ্যাঁ, কোন কনসেশনে, অলদো হোয়াট, যদিও কেন, সো হোয়াট দিয়ে, রিজন ওয়াই, পারপাস ফর হোয়াট, এইগুলা দিয়ে যে সেন্টেন্স গুলা থাকবে তখন বুঝবেন এটা অ্যাডভার্ব ক্লজ। যেটা সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হিসেবে বুঝবেন এবং অতিরিক্ত তথ্য দিবে না, এটা ছাড়া দুনিয়া সবই অ্যাডভার্ব ক্লজ। প্রত্যেকটার জন্য আমি একটা উদাহরণ দিয়ে দিছি। আগামী ক্লাসে আমরা এটা বিস্তারিত করবো, তো এই জন্য প্রত্যেকটার জন্য উদাহরণ দেখেন সবাই। উদাহরণটা সবাই পড়েন, এক সময় 2 মিনিট সবগুলো উদাহরণ পড়েন। কখন, কোথায়, কিভাবে, কেন, এটা দ্বারা প্রশ্ন করলে সাধারণত পেয়ে যাবেন সবগুলো উদাহরণ। শুধু এই উদাহরণ না, আরো উদাহরণ দেওয়া হয়েছে। এবং আপনার বাড়ি কাজ আছে এখানে একটা, আজকের ক্লাসে অনেক বাড়ির কাজ, এগুলো না করলে আপনি কিন্তু উন্নতিটা হবে না। সব পৃথিবীর সব ইউনিভার্সিটিতে, ক্লাসে, ভালো ভালো কোর্সে আপনার অলওয়েজ ওয়ার্কশিট থাকে।
এই যে এটা ওয়ার্কশিট আপনার জন্য, আপনি নিজে করবেন এবং আপনি নিজে করবেন এবং দেখবেন যে আমি আরো উদাহরণ দিয়ে দিচ্ছি, এই যে সবগুলার ম্যানার, প্লেস, এই যে এগুলার আরো উদাহরণ দিয়ে দিছি, বুঝছেন? এই যে আরো উদাহরণ, এবং আগামী ক্লাসে আরো উদাহরণ থাকবে এটার। প্রথমে এটা দেখবেন, তারপর এটা করবেন। তাহলে আমরা কি ফ্রেজ এবং ক্লজ এখন দেখলে মোটামুটি চিনবো না? আরেকবার রিভাইজ দিলে আপনার আরো বেশি ক্লিয়ার হবে। কিন্তু আমরা কি এখন মোটামুটি মানে একটা আইডিয়া হয়েছে না সবার? এবার আপনি যদি আমার লেকচারটা আবার শুনেন আগামীকালকে ক্লাসের আগে, এবং আপনাদের যে আমি ট্রান্সলেশনটা দিছি পড়ার জন্য, ওই যে ইরান আর ইসরায়েলের, এটা যদি ভালো করে 2বার পড়ে আসেন, আগামী ক্লাস আপনি চমৎকার ভাবে বুঝবেন। আর যারা পড়ে আসবেন না তারা দুর্বল থাকবেন। এবং ওই ক্লাসটা একটু কঠিনই হবে, কারণ ব্যাংকে কোনো আপনার সোজা সেন্টেন্স আসবে না, সোজা সেন্টেন্স কমপ্লিশন আসবে না, সোজা ক্লজ আসবে না। আমি যেগুলা করাবো ওই মানের আসবে, অথবা ওই মানের থেকে নিচে আসবে। এই কারণে আপনি আগামী ক্লাসে ওগুলা পড়ে আসবেন, এবং আগামী ক্লাসে আমরা বেসিক্যালি ক্লজ কিভাবে ট্রান্সলেট করতে হয়, ক্লজ কিভাবে দিয়া সেন্টেন্স তৈরি হয় আরো দেখবো, ট্রান্সলেশন কিভাবে হয় সেটাও দেখবো, এগুলা দেখবো, ট্রান্সলেশন, তারপর সেন্টেন্স মেকিং, এগুলা দেখবো। এগুলা যদি আপনার থাকে তাইলে আপনি ভালো করবেন। এবার আপনার মাইক্রোফোন অন করে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমি আর প্রশ্ন পড়বো না ইয়াতে, আপনি যদি ইয়াতে প্রশ্ন করেন তাহলে আনসার দিব। সময় 1 মিনিট, যদি 1 মিনিটের মধ্যে কেউ প্রশ্ন না করেন তাহলে হচ্ছে যে আমরা বিদায় নিব।